চ্যাপ্টারের নাম কমপ্লেক্স নাম্বার কেন রাখা হলো? √12। এটার কিভাবে ভ্যালু ক্যালকুলেট করবে? একদম ম্যাথামেটিশিয়ানদের মতো আমরা ভাববো কমপ্লেক্স নাম্বার কেন, আরেকটু হায়ার ডাইমেনশনে কমপ্লেক্স নাম্বারের উপরেও সেটাকে অ্যাপ্লাই করা যায়। সেটা হবে সব থেকে বড় ব্লান্ডার। তুমি সিবিএসসি বলো, আইসিএসসি বলো, ডাব্লিউবিসিএইচএসসি বলো, যা বোর্ড, প্রত্যেকটা বোর্ডের এবং যেই মেন্সও বলো, যেই মেন্সের এই পার্টে বা ডাব্লিউবিসির এই পার্টে যা যা আছে সেগুলো সব আমরা কভার করে নেবো। তোমরা সবই জানো, শুধু ইংলিশ দেখে বড্ড বেশি ভয় পাও। তো 1 = -1 আমরা প্রমাণ করে ফেলেছি। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের কন্টিনিউয়েশন দেখব। আগের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম। এই ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং প্রপার্টি দেখব, যাতে করে আমরা অঙ্ক করার দিকে এক ধাপ করে এগিয়ে যাই। শুরুতেই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট খাতায় নোট আকারে লিখে নিয়ে যদি তোমরা অঙ্কের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করো, সেটা হবে সব থেকে বড় ব্লান্ডার। শুরুতে থিওরিগুলোকে খুব ভালো করে রপ্ত করতে হবে। আর আমি বলেছিলাম যে একদম ম্যাথামেটিশিয়ানদের মতো আমরা ভাববো এবং আমরা এমনভাবে পড়বো জিনিসটা যেন মনে হয় আমরা সেটাকে ইনভেন্ট করছি, রাইট? তো চলো, আজকে আমি তোমাদের সামনে একটা প্রশ্ন রেখেছি। এই প্রশ্নটা তোমরা ভাবো, যদি আগের ক্লাসে এই প্রশ্নটা কারোর মাথায় এসে থাকে তাহলে ভাববে যে হ্যাঁ, তোমাদের ব্রেন একদম ঠিকঠাক পারফর্ম করছে। আগের ভিডিওতে আমি একটা সাসপেন্স রেখেছিলাম। আমি ডিরেক্টলি ইমাজিনারি নাম্বার পড়ানোর পরে ডিরেক্টলি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন দিয়ে দিয়েছিলাম। তো অনেকে তো প্রশ্ন করতেই পারে, দাদা কমপ্লেক্স নাম্বার কেন? আমরা তো ইমাজিনারি নাম্বার পড়তে পারতাম, চ্যাপ্টারের নাম কমপ্লেক্স নাম্বার কেন রাখা হলো? কেন সেটাকে এত কায়দা করে a+ib আকারে লেখা হলো? সেটাকে তো সিম্পলি আইবি ফর্মেও লিখতে পারতাম, বা আই ফরম্যাটে লিখতে পারতাম, বা এআই ফরম্যাটে লিখতে পারতাম, তাই না? কেন আমরা এই কায়দাটা করলাম? এটার উত্তর তোমরা বলার চেষ্টা করো। আমি তো আজকে এক্ষুনি বলবো জিনিসটা, তোমরা একটু ভাবার চেষ্টা করো যে কেন এটা হলো, রাইট? পজ করো, পজ করে ভাবো। ভাবা হয়ে গেছে? এবার বলতে দাও। আমি আগের দিন কি দেখালাম? কমপ্লেক্স নাম্বারের 3টে ভাগ দেখালাম, তাই না? রিকল করো, আগের ক্লাস রিকল করো। পিওরলি ইমাজিনারি, আর একটা কি নন রিয়েল কমপ্লেক্স, আর একটা কি আছে রিয়েল নাম্বার, তাই না? তার মানে কমপ্লেক্স নাম্বারটা একটা বিশাল বড় ব্রড স্পেকট্রাম, রাইট? আমরা যেটা ইনভেন্ট করেছি, মানে আমরা ইনভেন্ট করিনি, অয়লারের দেওয়া এবং প্রচুর ম্যাথামেটিশিয়ানদের কাজ এর ফলে আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে পিওরলি ইমাজিনারি, তাই না? এগুলো লিখতে থাকো পরপর, এটা লেখো তারপর এটা লেখো। আমাদের সেটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। আমরা এটা নিয়েও কাজ করতে পারতাম, বাট ম্যাথামেটিক্সে আমরা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা যতটা করি, তার থেকে বেশি চেষ্টা করি আমাদের জিনিসটাকে এক্সটেন্ড করার, সেটাকে আরও বিস্তৃতভাবে পড়াশুনো করা, সেটাকে আরও বিস্তার লাভ করানোর চেষ্টা করি। তাই জন্যে আমরা কি করলাম, এমন একটা জিনিস আবিষ্কার করলাম, এমন একটা জিনিস লিখলাম বা দিলাম ম্যাথামেটিক্সকে, সেটার মধ্যে রিয়েল নাম্বারটাও যেন ইনক্লুডেড থাকে। অর্থাৎ আমাদের ছিল রিয়েল লাইন বা সংখ্যা রেখা 1 2 এরকম করে করে, এবং এই লাইনটাকে ইউজ করে, নাকি এই লাইনটাকে ঊর্ধ্বে উঠে, নাকি এই লাইনটাকে ফেলে দিয়ে, এই লাইনটাকে ইউজ করে আমরা এই জিনিসটাকেও আমরা স্থাপন করলাম সংখ্যা রেখার মতন একটা জায়গায়। তাহলে সংখ্যা রেখার সাথে এইভাবে 90 ডিগ্রি কোণ করে আমরা এই পিওরলি ইমাজিনারি নাম্বারগুলোকে স্থাপন করার চেষ্টা করলাম। এখানে আমরা দিলাম i, এখানে আমরা দিলাম 2i অ্যান্ড সো অন, এখানে দিলাম আমরা -i, এখানে দিলাম আমরা -2i, সো অন। তো বেসিক্যালি আমরা এই জিনিসটাকে এক্সটেন্ড করলাম উইথ দ্য হেল্প অফ পিওরলি ইমাজিনারি নাম্বারস। কেমন? তাহলে তোমরা তো বুঝলে যে রিয়েল নাম্বারকে নেওয়ার জন্য আমরা কমপ্লেক্স নাম্বারটাকেও মানে ডিফাইন করেছিলাম, যাতে করে কমপ্লেক্স নাম্বারের একটা কেস রিয়েল নাম্বারে চলে আসে এবং রিয়েল নাম্বারের প্রপার্টিগুলোকে আমরা এক্সটেন্ড করার চেষ্টা করি। কেমন প্রপার্টি? তোমরা রিয়েল নাম্বারে কি শিখেছো? যোগ করা শিখেছো, বিয়োগ করা শিখেছো, গুণ করা শিখেছো, তাই না? সেই সমস্ত জিনিসগুলো আমরা আরও এক্সটেন্ড করব, সেগুলো দেখব যে আরেকটু হায়ার ডাইমেনশনে কমপ্লেক্স নাম্বারের উপরেও সেটাকে অ্যাপ্লাই করা যায়। আর সেটাই আজকে আমাদের ভিডিওর মেন পারপাস। তো এটা বোঝা গেল। আর নন রিয়েল কমপ্লেক্সগুলো কোথায় থাকবে বলো তো? নন রিয়েল কমপ্লেক্সগুলো এই প্লেনের উপরে কোথাও না কোথাও লাই করবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এরকম এরকম জায়গায় থাকবে, ঠিক আছে? আর রিয়েল নাম্বারগুলো কোথায় থাকবে? শুধুমাত্র লাইনের উপরে থাকবে, এটা তোমরা জানো। আর পিওরলি ইমাজিনারি নাম্বারগুলো শুধুমাত্র এই ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষের উপরে থাকবে, ঠিক আছে? এটাকে বলছি আমরা ইমাজিনারি অ্যাক্সিস, নট এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস। কেমন? বেশ, এই প্লেনটাকে কি বলা হয়? আরাগ্যান্ট বা আর্গেন্ট প্লেন। কেমন? আর্গেন্ট প্লেন নিয়ে অনেক আলোচনা করলে করা যায়, কিন্তু সেটার জন্য আমাদের একটু কোঅর্ডিনেট জিওমেট্রি শেখা লাগতো এবং সেটা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আছে। আমরা কি করব, আমরা এগুলো তো শিখছি, যা যা এই সেমিস্টারের সিলেবাস আছে সেগুলো আমরা কভার করব, কিন্তু যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিটা শিখে নেবো পরের সেমিস্টারে, তারপরে আবার আমি কমপ্লেক্স নাম্বারের বেশ কিছু ভিডিওস বানাবো, যাতে করে ডাব্লিউবিজেই লেভেলের যে কোশ্চেনগুলো আছে, যেই মেন্সের যে কোশ্চেনগুলো আছে, লোকাস ফাইন্ড করা বা কোনো একটা আরাগ্যান্ট প্লেনের কোনো সমস্যা, সেগুলো যাতে আমরা সহজে সলভ করতে পারি। এবং ডাব্লিউবিজেইর ফেভারিট, আমি আগের দিন বলেছিলাম ডাব্লিউবিজেই বোর্ডের ফেভারিট জায়গা হচ্ছে ওই ধরনের কোশ্চেনগুলো, কোঅর্ডিনেট জিওমেট্রি আর কমপ্লেক্স নাম্বারের মিক্সচার। কেমন? তো সেটা আমরা পরে করবো, কিন্তু আপাতত আমাদের সেম ওয়ানের সিলেবাসে যা যা আছে, যে কোনো বোর্ড, তুমি সিবিএসসি বলো, আইসিএসসি বলো, ডাব্লিউবিসিএইচএসসি বলো, যা বোর্ড, প্রত্যেকটা বোর্ডের এবং যেই মেন্সও বলো, যেই মেন্সের এই পার্টে বা ডাব্লিউবিজেইর এই পার্টে যা যা আছে সেগুলো সব আমরা কভার করে নেবো। কেমন? তো এই সিরিজটা তোমরা ফলো করো, লেকচার সিরিজটা। আর আমি কিন্তু ইচ্ছা করেই তোমাদের এই ইংলিশে নোটস লেখাচ্ছি, কেননা তোমরা ওই যে হয় না, একটা প্রথাগত একটা ব্যাপার থাকে যে বাংলায় যদি আমরা পড়াশুনো করি তাহলে আমরা সহজে ইংলিশে ট্রান্সফার করতে পারবো। এটা খুব ভালো কথা, এটা মাতৃভাষাকে সম্মানের জন্য আমিও এটা খুব পছন্দ করি, এটা আমিও মানি এবং আমি এতদিন পর্যন্ত পড়াতাম। কিন্তু তোমাদের সাথে কথা বলে যেটা মনে হলো, তোমরা সবই জানো, শুধু ইংলিশ দেখে বড্ড বেশি ভয় পাও, তাই না? তো যদি আমরা ইংলিশটাকে একসাথে ট্যাকেল করি, তুমি আমি দুজন মিলে, তাই না, তাহলে তোমাদের ইংলিশটাও শেখা হবে, আর বাংলার যে বাংলা বলছি অঙ্কের যে নলেজ, সেটাও তোমরা শিখতে পারবে। আর অবশ্যই আমার ভিডিওর পরে তোমরা একবার এসএনদে বই বা সাঁতরা বই, তোমাদের কাছে যে বাংলা টেক্সট বুক আছে ম্যাথসের, সেই টেক্সট বুকটা একবার রিডিং করবে প্লিজ। কেমন? এখন না হোক লেকচার সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, 5টা 6টা ভিডিও আমি বানিয়ে মোটামুটি লেকচার সিরিজটা শেষ করে দেবো, কনসেপ্ট সব দিয়ে দেবো, তারপরে তোমরা একবার বইটা রিডিং করবে, যাতে করে বাংলা টার্মিনোলজিগুলো আর তোমরা না ভুলো। দেখো, যতই তোমরা ইংলিশ পড়ো, যতই তোমরা কম্পিটিটিভ দাও, মাটির টানকে ভুলে যেও না, শিকড়ের টানকে তোমাদের মনে রাখতে হবে, বাংলা শিখতে হবে। কেমন? এনিওয়েজ, আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো, তারপরে আমরা অ্যালজেব্রার দিকে আস্তে আস্তে এগোবো, তারপরে আমরা আগের দিনের এইচডব্লিউটা সলভ করে দেবো, তোমরা মিলিয়ে নেবে, তোমরা যারা করেছো, ঠিক আছে? বেশ, চলো, ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট এই ফর্মুলা। আমরা ছোটবেলায় কি শিখেছিলাম, যদি আমাদের এরকম থাকতো সামথিং লাইক কি বলে 12, রাইট, 12 √12, এটার আমরা ভ্যালু ক্যালকুলেট করতাম কিভাবে? আমরা করতাম কি না, 12টাকে আমরা লিখতাম 4 × 3। এবার আমরা এই ফর্মুলাটা ইউজ করে এটাকে সেপারেট করতাম, √4 × √3, তাই না? তো √4 মানে কি আমরা কি জানি? 4 মানে তো 2 স্কোয়ার, তাই না, ইন্টু √3। আচ্ছা, স্কোয়ার আর রুট কেটে যায় তোমরা জানো, তাহলে শুধু 2 আর ইন্টু √3, তার মানে 2√3। সো এইভাবে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করতাম এই ফর্মুলাটা ইউজ করে। কিন্তু এখন আমাদের হাতে আর রিয়েল নাম্বার নেই, আমাদের হাতে এখন কমপ্লেক্স নাম্বার আছে। অর্থাৎ এখন যখন আমাদের হাতে শুধু রিয়েল নাম্বার ছিল, তখন রুটের মধ্যে শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলো থাকলেই তবেই এই ফর্মুলাটা ভ্যালিড থাকতো, তাই না? দুটো পজিটিভ সংখ্যা এবং কেটে গেল, মানে আলাদা হয়ে গেল। কেমন? কিন্তু এখন যেহেতু আমাদের কাছে রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা অ্যালাউড, ক্লাস 10-এর কোনো বাচ্চাকে যদি রুটের মধ্যে -2 -1 ঢুকে দেয়, তো সে ভয় পেয়ে যাবে, সে ভাববে যে এটা একটা অভিশাপ। কিন্তু এখন সেটা নয়, এখন রুটের মধ্যে নেগেটিভ সংখ্যাও ঢুকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি √-6, রাইট, √6, বা 6 না দিয়ে আমি √12ই ধরছি, ঠিক আছে, √-12, ঠিক আছে, √12। এটার কিভাবে ভ্যালু ক্যালকুলেট করবে? তোমাদেরকে আমি দেখিয়েছি কেমনভাবে, যে তুমি একটা কাজ করবে, তুমি এই -1টাকে আলাদা করবে এবং 12টাকে আলাদা করবে, এবং এই রুটটা তুমি এর মাথায় লাগাবে ইন্টু এর মাথায় লাগাবে। তো এটা মানে কি জানো তোমরা? আমি আগের দিন ডিফাইন করেছিলাম, এটা মানে হচ্ছে আই বা আয়োটা √1, ঠিক আছে? তো আই ইন্টু আর √12 মানে তো এক্ষুনি ক্যালকুলেট করলাম 2√3, তার মানে 2√3i। কেমন? এই জিনিসটা এইভাবে ক্যালকুলেট করা যাচ্ছে। আর তোমরা তাহলে এখানে থেকে দেখলে, যদি একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে, তাহলেও এই ফর্মুলাটা ভ্যালিড, এবং এটা ভ্যালিড। কেমন? যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে রুটের মধ্যে, তাও কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড। কিন্তু হোয়াট ইফ আমি যদি এমনটা লিখি যে রুটের মধ্যে -4 ইন্টু রুটের মধ্যে -3, এটা যদি থাকে, আমি কি এই দুটোকে আলাদা করতে পারবো? ইন্টু -3, এটা কি আলাদা করতে পারবো? দিস ইজ দ্য কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা একটু ভাবো এবং একটু পজ করো, করে আমাকে উত্তর দাও কমেন্টে। আর আমরা এক্ষুনি আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসটা। চলো, রেডি? নতুন জিনিস শিখবো আমরা, কেমন? আচ্ছা, এটা মনে করে নিচ্ছি এই ফর্মুলাটা ভ্যালিড, ঠিক আছে? মনে করছি যে রুটের মধ্যে -2 সংখ্যা থাকলেও রুটটা খোলা যায়।
তো আমি কি করছি, আমি এটা ধরে নিলাম যে হ্যাঁ এটা ঠিক, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি জানি 1 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1, তাই না? 1 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1, তাই না? আচ্ছা, এবার আমরা কি জানি, আমরা জানি যে 1টাকে আবার লেখা যায় -1 ইন্টু -1, তাই না? 1টাকে কীভাবে লেখা যায়? -1 ইন্টু -1, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর এই মাইনাসে মাইনাসে কেন প্লাস হয় সেটা নিয়ে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও বানিয়েছি, সেটা হতে পারে আপলোড হয়ে গেছে অথবা আপলোড হয়নি, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কি সেটা দেখতে চাও বা সেটার প্রতি ইন্টারেস্ট বা জানার ইচ্ছা আছে যে কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়, কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? এনিওয়েজ, আচ্ছা এই যে জিনিসটা, এবার আমরা কি করতে পারি, আমরা ধরে নিয়েছিলাম যে এই ফর্মুলাটা ট্রু, তার মানে এই নেগেটিভ সংখ্যাকে আমরা আলাদা করতে পারি আর এই নেগেটিভ সংখ্যাকে আমরা আলাদা করতে পারি। এবার কি হচ্ছে, এটা মানে তো আই আর এটা মানেও আই, তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে আই স্কোয়ার। আর এটা মানে আমরা কি ডিফাইন করেছিলাম, আই স্কোয়ার মানে আমরা আগের দিন বলেছিলাম যে -1। তাহলে দেখো তো 1 দিয়ে শুরু করেছিলাম আর -1 দিয়ে শেষ করলাম, তো 1 ইজ ইকুয়াল টু -1 আমরা প্রমাণ করে ফেলেছি। এটা কি, এটা কোনো কথা হলো? এটা একটা কন্ট্রাডিকশন, ঠিক আছে? অর্থাৎ আমরা একটা জিনিস নিয়ে শুরু করেছিলাম, করে দেখলাম আমাদের যে নোন যে ফ্যাক্টগুলো, আমাদের জানা যে জিনিসপত্র, যে 1 নট ইকুয়াল টু -1 সেটাকে চ্যালেঞ্জ করছে। তার মানে যে এটা আমরা ধরেছিলাম, অর্থাৎ এই অ্যাজাম্পশনটা এটা সম্পূর্ণ ভুল একটা অ্যাজাম্পশন, এটা হতেই পারে না, ঠিক আছে? এটা যদি হয়ে যায় তাহলে ভাসাড় হয়ে যাবে, ঠিক আছে? একদম ওলট পালট হয়ে যাবে, ম্যাথামেটিক্সের সব রুল আর রুল থাকবে না, ফুল হয়ে যাবে, কেমন? তাই জন্য এই ফর্মুলাটা কখনোই ভ্যালিড নয়, ঠিক আছে? তো এই আমাদের বিষয়, এইটার সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানলাম। তোমরা সবসময় মনে রাখবে এই জিনিসটা কিন্তু ভ্যালিড নয়, তার উদাহরণস্বরূপ তোমরা এইটা বলবে, কেমন? তাহলে হলো, যখন দুটো প্লাস এই ফর্মুলা ভ্যালিড, যখন একটা মাইনাস একটা প্লাস তখনও ফর্মুলা ভ্যালিড, আর যখন দুটোই মাইনাস তখন এই ফর্মুলা কিন্তু ভ্যালিড নয়। ওকে, বোঝাতে পেরেছি আমি? বেশ, এরপরে আমরা এইচডব্লিউ কোশ্চেনটাতে মুভ করি, কেমন? এইচডব্লিউতে কি দিয়েছিলাম, x⁴ প্লাস 2xi মাইনাস 3x² প্লাস iy এই জিনিসটা, এবং 3 - 5i প্লাস 1 প্লাস 2i এই জিনিসটা, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই দুটো কমপ্লেক্স নাম্বার সেম হওয়ার জন্য এক্স আর ওয়াই এর কী কী ভ্যালু লাগবে, বা এক্স আর ওয়াই এর জায়গায় আমি কী কী বসালে এই দুটো কমপ্লেক্স নাম্বার সেম হবে বা ইকুয়াল হবে। আমরা আগের দিন ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম, তো সেই ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে? চলো আমরা প্রথম কমপ্লেক্স নাম্বারটাকে কিভাবে লিখতে পারি, যে x⁴ প্লাস 2xy মাইনাস 3x², এই মাইনাসটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, মাইনাস iy, তাই না? এটা একটা আমাদের কমপ্লেক্স নাম্বার গেল। আরেকটা কমপ্লেক্স নাম্বার 3 - 5i প্লাস 1 প্লাস 2iy, এটা হলো। এবার তোমরা একটা জিনিস একটুখানি দেখো, আগের দিন আমরা একটু অ্যাডভান্স চলে গিয়েছিলাম, তাই না? কেননা সেটা আমাকে যেতেই হতো। আগের দিন একটু ইনভেন্টারদের মতো বা ম্যাথামেটিশিয়ানদের মতো ভাবতে গিয়ে আমরা লাস্টে অঙ্ক করার সময় একটুখানি কি বলে সরে গিয়েছিলাম আমাদের ট্র্যাক থেকে। সেটা আমি ইচ্ছা করে সরেছিলাম, কেননা যদি সারা ভিডিওতে যদি থিওরি বলি, অঙ্ক যদি না করাই তোমাদেরই বোরিং লেগে যাবে। এনিওয়েজ, কি সরে গেছিলাম আমরা, কি করছিলাম, এইগুলোকে নর্মাল নাম্বারের মতো ট্রিট করছিলাম, তাই না? যে এই প্লাসটা সরিয়ে দিচ্ছি, কখনো এই মাইনাসটা পাশে আনছি, যেমন এইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে, এই প্রথমটার ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথম কমপ্লেক্স নাম্বারটাকে আমরা সিম্পলিফাই করছিলাম, তো x² প্লাস 3 x² মাইনাস 3x², অর্থাৎ রিয়েল পার্টটাকে রিয়েলের কাছে আনার জন্য আমরা বিনিময় নিয়মটাকে ব্যবহার করছিলাম, তাই না? x² মাইনাস 3x², ঠিক আছে, প্লাস i ইন্টু 2x মাইনাস ওয়াই, তাই না? এরকম করছিলাম সাজানোর জন্য। কিন্তু এটা যে আমরা করতে পারি সেটা এখনো পর্যন্ত আমাদের হাতে নেই, আমরা এখনো পর্যন্ত এটা ডিফাইন করিনি। এই কমপ্লেক্স নাম্বারদের কোনো অপারেশন আমরা জানি না, তাই না? সেগুলো আজকে ডিফাইন করব, কিন্তু আপাতত আমরা ধরে নিচ্ছি যে নর্মাল নাম্বারের মতন বিহেভ করে। একটু পরে আমরা প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ নর্মাল নাম্বারের মতো বিহেভ করে, কেমন? আচ্ছা, এই যোগটা কিন্তু আমাদের নর্মাল যোগ নয়, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যোগ, কেমন? একটু মানে উল্টো পাল্টা লাগছে, বাট স্টিল তোমরা বুঝতে পারবে, কোনো চাপ নিও না। এটা হচ্ছে, এটাকে আমরা কি করতে পারি, যে এটা হচ্ছে আমাদের কি রিয়েল পার্ট, তাই না? এটা আমাদের রিয়েল পার্ট, আর এটা হচ্ছে রিয়েল পার্ট, ঠিক আছে? আর ইমাজিনারি পার্ট কোনটা, আইয়ের সাথে যেটা লেগে আছে, তাই না? আইয়ের সাথে এটা লেগে আছে। আচ্ছা, দ্বিতীয় কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা? রিয়েল পার্ট হচ্ছে 3 + 1, আর ইমাজিনারি পার্ট হচ্ছে, তোমরা যদি সলভ করো তোমরা দেখতে পাবে যে 2y - 5, কেমন? এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, হ্যাঁ,
ঠিক করেছি? 3 - 5i রাইট রাইট। তো এবার বেসিক্যালি আমাদের যেটা বিষয়, আমরা কি করব, আমরা দুটোর রিয়েল পার্টকে ইকুয়াল করব এবং দুটোর ইমাজিনারি পার্টকে ইকুয়াল করব। কেননা কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের সমতার যে সূত্র বা ইকুয়ালিটির যে কন্ডিশন, সেটা হচ্ছে দুটোর রিয়েল পার্ট সেম হবে, দুটোর ইমাজিনারি পার্ট সেম হবে এবং সেটা একই সাথে সেম হবে, তাই না? তো আমরা কি করে দেবো, আমরা এখান থেকে দুটো ইকুয়েশন পেয়ে যাব, তাই না? x⁴ - 3x² ইজ ইকুয়াল টু রিয়েল পার্টটা কত, 4, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর আরেকটা হচ্ছে আমাদের 2x - y is equals to 2y - 5। এটাকে ফার্দার যদি আমরা সিম্পলিফাই করি, যে 2x + 5 is equals to 3y, যেটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। কেমন? বেশ। তো এবার আমরা কি করব, আমরা এটাকে সলভ করব, এটাকে সলভ করব, করলে আমাদের x আর y এর যা যা ভ্যালু আসবে সেগুলোই আমাদের পসিবল ভ্যালু, ঠিক আছে? কেননা এই দুটোকে সলভ করা মানে কি, যে x আর y এর ভ্যালু একসঙ্গে কি কি আসছে সেটা আমাদেরকে বের করা, তাই না? দুটো ইকুয়েশনকে সত্যি হতে গেলে x আর y এর কি কি ভ্যালু হতে লাগবে, তাই না? তো চলো আমরা এটাকে এখানে একটা ট্রিক করব, আমরা x² কে আমরা t ধরে নেব, ঠিক আছে? তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে আসবে, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ট্রিক এবং এইখানেই আমাদের কাজ। তাহলে x⁴ কি হয়ে যাবে, t² আর 3, আর x² এর জায়গায় t, আর এদিকে আমাদের 4টা এদিকে চলে আসবে, তো এটা 0। কেমন? তো এবার এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি। হ্যাঁ, তো t², এটা ক্লাস 10 এর নলেজ দিয়ে 4 - 1, 3টাকে আমরা লিখতেই পারি 4 এর দুটো ফ্যাক্টরের, দুটো ডিভাইজারের আকারে, মাইনাস আকারে, তো এটা তোমরা জানো। আর এখানে কি হচ্ছে, t² - 4t প্লাস t, কেমন? আর -4 = 0। তো এখান থেকে আমাদের যেটা বেরিয়ে আসছে সলিউশনটা, সেটা হচ্ছে যে t কমন গেলে, তোমরা করে দেখো, তোমরা নিজেদের মতো করে দেখো, t + 1 × t - 4, কেমন? which is equals to 0। তো আলটিমেটলি t is equals to -1, কেননা দুটোর গুণফল 0 মানে কি, হয় এটা 0 নয় এটা 0। সো t is equals to -1 আর t is equals to 4। আচ্ছা, t এর জায়গায় এবার আমরা x² বসিয়ে দিই, x² equals to -1 আর x² equals to 4। এবার অঙ্কটাতে স্পষ্ট বলা ছিল যে x আর y এর বাস্তব মানে, তাই না? যদি x² = -1 হয়, তাহলে x এর দুটো মান থাকবে। আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম, এই ইকুয়েশনটা এসেছিল আমাদের, সেটা কি, সেটা হচ্ছে আমাদের +i আর -i, তাই না? যদি +i - i হয় তাহলে এটা একটা সলিউশন, কিন্তু সেই দুটো কি রিয়েল নাম্বার? +i - i তো ইমাজিনারি নাম্বার, ওকে? তাই এইটাকে আমরা নেব না, আমরা এটাকে নেব। x² যদি আমাদের 4 হয়, তাহলে x = হয় আমাদের +-2, কেননা +2কে যদি স্কোয়ার করো 4 পাবে, -2কে যদি স্কোয়ার করো 4 পাবে, তাই এই দুটোই এর সলিউশন, ঠিক আছে? আচ্ছা, এবার x এর ভ্যালু যখন 2 হবে, তখন y এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, ওকে? ইফ x = 2, দেন এই ইকুয়েশনে তুমি x = 2 বসাও, তাহলে 2 × 2 + 5 = 3y, তার মানে 5 আর 4 9, তাহলে 9/3 = y, দ্যাট ইজ y is equals to 3, তাই না? যদি x এর ভ্যালু +2 হয়, তাহলে y এর ভ্যালু হচ্ছে 2, এই 3। আর যদি x এর ভ্যালু হয়ে যায়, আচ্ছা আমি ছোট করে এখানেই করে দিই, আর যদি x হয়ে যায় -2, দেন x যদি -2 হয়ে যায়, তাহলে কি হবে, এখানেই বসাও না, 2 × -2 দ্যাট ইজ -4 + 5 = 3y। তাহলে দেখো 5 - 4 মানে 1, আর 1/3, তাহলে y is equals to 1/3। তাহলে কটা ভ্যালু তোমরা পেলে, x is equals to 2, x is equals to -2, y is equals to 3, y is equals to 1/3, তাই তো? তাহলে এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলোর জন্য, এই চারখানা ভ্যালুগুলোর জন্য আমাদের এই দুটো কমপ্লেক্স নাম্বার একে অপরের সাথে সেম হবে। অঙ্কটা বোঝা গেছে? অনেক ধরে ধরে করালাম, যারা করেছো তারা খাতায় টিক দিয়ে নাও, যারা করোনি তারা একটু করে নাও, আর যারা ভুল করেছো তো তোমার এফোর্টকে স্যালিউট, তোমরা একটু কারেকশন করে নাও, কেমন? এফোর্টটাই আমাদের আসল, চেষ্টাটুকুই সব, কেমন? আচ্ছা, আমরা এবারে নেক্সট টপিকে এগিয়ে যাই, অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, আমরা সর্বপ্রথম কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির যোগ শিখব, তারপর আমরা শিখব সেই যোগ সম্পর্কিত কতগুলো প্রপার্টি, যেগুলো তোমাদের খুব খুব কাজে আসবে। তারপর আমরা সেই প্রপার্টির মধ্যে থেকে আমরা একটা ইনফরমেশন তুলে নিয়ে আমরা বিয়োগ ফলটাকেও ডিফাইন করব, কেমন? তো খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, একদম নোটস আকারে লিখে নেবে সমস্ত প্রপার্টিগুলোকে, এবং অ্যাডিশনের যে নিয়মটা সেটা একটু আত্মস্থ করে নেবে, খুব সহজ, কোনো কঠিন নেই, কেমন? ওকে, সো লেট মি রাইট 2 কমপ্লেক্স নাম্বার, কেমন? আমরা দুটো কমপ্লেক্স নাম্বার লিখে নেব। লেট z1 z2 বিলংস টু সি, তার মানে কি, কমপ্লেক্স নাম্বারের যে সেটটা আছে, মহাসাগরটা আছে, সেখান থেকে দুটো পদ আমরা তুলে নিলাম, z1 এবং z2, এরা দুজনে জটিল রাশি, এই নোটেশনটার মানে ওটাই, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার আমরা কি করব, আমরা এদেরকে ডিফাইন করব, এদেরকে চেহারা
দেবো। কেমন? জেডটাকে আমরা কি ভাবে লিখতে পারি, আমরা এ প্লাস আইবি আকারে লিখবো, যে কোনো র্যান্ডাম কমপ্লেক্স নাম্বার। আর জেড টুটাকে আমরা কি লিখতে পারি, জেড টুটা হচ্ছে আমাদের সি প্লাস আইডি আকারে। কেমন? এবার আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে জেড ওয়ান প্লাস জেড টু, তাই না? সেটাই তো আমাদের অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার। তো আমরা কি করি, জেড ওয়ান প্লাস জেড টু, এটা আমরা ডিফাইন করবো মানে এইভাবে আমরা লিখলাম, ইকুয়াল টু দেবো না কিন্তু, দুটো একটা কোলন দেবো দিয়ে ইকুয়াল টু দেবে। এর মানে কি, জেড ওয়ান এবং জেড টুটাকে আমরা ডিফাইন করছি। কেমন? আমরা এটা ডিফাইন করছি, যেমন আমি বললাম না ম্যাথামেটিশিয়ানদের মতো ভাবতে হবে। সর্বপ্রথম ম্যাথামেটিশিয়ানরা কিন্তু যোগটাকে এইভাবে ডিফাইন করেছিলেন, যে তুমি কি করবে, এই যোগ করা মানে হচ্ছে রিয়েল পার্ট আর রিয়েল পার্টটাকে তুমি যোগ করো। কেমন? তাহলে রিয়েল পার্ট আর রিয়েল পার্টটাকে যোগ করা মানে কি, এ প্লাস সি হয়ে গেল। এটা একটা নতুন কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, এদের যে যোগফল সেটা একটা কমপ্লেক্স নাম্বার, তো তার রিয়েল পার্ট হচ্ছে দুটো রিয়েল পার্টের যোগফল। প্লাস তুমি আই লেখো, আই লিখে দুটোর ইমাজিনারি পার্টকে যোগ করে দাও, বি প্লাস ডি, ব্যাস এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের যোগের ফর্মুলা। এইভাবে ম্যাথমেটিশিয়ানরা বলেছিলেন দুটো কমপ্লেক্স নাম্বারকে যোগ করতে। নট বিকজ যে এমনি নর্মাল নাম্বারের মতো এটাকে ট্রিট করে দিলাম, দিয়ে যোগ করে দিলাম, সেরকম কিন্তু নয়। তুমি ইনটুইটিভলি বুঝতে পারো যে এটা প্লাস এটা তুমি করতে পারো, ইনটুইটিভলি তুমি এইভাবে বুঝতে পারো, মানে তোমার ধারণার জন্য, কিন্তু সেটা ঠিক নয় পুরোপুরি। তুমি এটা এরকম করতেই পারো যে এ প্লাস আইবি প্লাস সি প্লাস আইডি, তাই না? তো এখান থেকে তুমি কি করবে, যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সিটাকে এর পাশে আনি, আর প্লাস আইটাকে বি করে দিই, প্লাস আইডি করে দিই। তো এবার কি হচ্ছে, এ প্লাস সি প্লাস আই বি প্লাস ডি। তো বেসিক্যালি আমরা সেটাই পেলাম, কিন্তু না খোকা, আমরা যদি অ্যাট ফার্স্ট যদি আমরা এটা করি সবার প্রথমে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের হাতে যোগটা ডিফাইন হয়ে যাচ্ছে, আমরা অপারেশনটা দিয়ে এগোতে পারছি, তাই না? বাট আমাদের যদি না সেই ডেফিনেশনই থাকে, যোগ করার যদি কোনো ডেফিনেশন না থাকে, তাহলে কি করে আমরা এগোবো? এটা তো ভুল হয়ে গেল না। আমরা আগে এইভাবে ডিফাইন করবো, সেটাকে বোঝার জন্য তুমি এইভাবে করতে পারো। কেমন? সো 90% যারা কমপ্লেক্স নাম্বার পড়ায় তারা কিন্তু এইভাবে কিন্তু পড়ায় না, এবং আমিও যেখানে শিখেছিলাম সর্বপ্রথম এইভাবে কিন্তু আমি শিখিনি, তাই না? তো এই হচ্ছে বিষয়, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কেমন? তাহলে তোমাকে যদি বলে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ করতে, তুমি কি করবে? তোমাকে ধরো বললো যে সাপোজ তুমি যোগ করো যে 2 প্লাস 3i প্লাস 7 প্লাস 9i, তুমি কি করবে? তুমি কি এরকম ভাবে করবে যে এই প্যাকেটটা তুলে দেবে, দিয়ে 7টাকে পাশে আনবে? এটা করলে ভুল নয়, কিন্তু তোমরা একটু ম্যাথমেটিশিয়ানদের মতো ভাবো, রাইট? সেটা দুটো রিয়েল পার্টকে আগে যোগ করে দাও, 7 প্লাস 2, ব্যাস প্লাস দাও, দিয়ে তুমি কি করবে, ইমাজিনারি পার্ট দুটোকে যোগ করো, তার আগে আই বসিয়ে দাও। কেমন? তাহলে 9 প্লাস 9 3 কত, 12, 12i। কেমন? তো এই হচ্ছে আমাদের বিষয়, বোঝা গেছে আশা করি। সো এবার আমরা যোগের কিছু প্রপার্টিকে একটু দেখে নিই। কেমন? আচ্ছা, আমি এটাকে কিভাবে ডিফাইন করেছিলাম, আইটাকে আগে দিয়েছিলাম, আচ্ছা আইটাকে তুমি পরে দাও, কেননা এটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? বেশ, তো এটা দেখতে ভালো লাগে। কেমন? তাহলে এই আইটাকেও তুমি পরে দিয়ে দাও। কেন দিলাম, কেননা এখনো পর্যন্ত আমরা মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভিটি পড়িনি। মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভিটি পড়ার পরে তোমরা দেখবে যে এটা লেখা আর আই ইন্টু এটা লেখা একই ব্যাপার, ঠিক আছে? আমরা আপাতত ওটাকে অ্যাজিউম করে নিচ্ছি। কেমন? তো যাই হোক, এই হচ্ছে আমাদের গোটা বিষয়, দুটো রিয়েল পার্টের যোগ, আর এটা আমাদের যোগ হয়ে গেল। কেমন? এনিওয়েজ, তোমরা এটা আইটাকে এপারে রাখো, ওপারে রাখো, কোনো সমস্যা তখন হবে না, ঠিক আছে? এনিওয়েজ, আমরা বুঝতে পেরেছি এটাই হবে। আচ্ছা, এবার আমরা কিছু প্রপার্টি দেখবো, ঠিক আছে? আমি একদম খুব সুন্দর নোটস আকারে লিখিয়ে দেবো, তাই তোমরা কিন্তু সেটাকে ভালো করে টুকবে, কেমন, নিজের খাতায়, এবং এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। এবং এটা একটুখানি যদি আন্ডারস্ট্যান্ড করতে পারো, তাহলে তোমাদের পরবর্তীকালে হায়ার লেভেলের যে ম্যাথামেটিক্সগুলো থাকবে, সেগুলো কিন্তু এই ধরনের জিনিসপত্র কিন্তু সেখানে থাকবে। পরবর্তীকালে বিএসসি যদি কেউ কন্টিনিউ করো, তাহলে কিন্তু তাকে এই ধরনের ম্যাথামেটিক্সই করতে হবে। কেমন? আচ্ছা, তো প্রথম প্রপার্টি তোমরা লিখো, একদম নোট আকারে লিখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই। এটাকে বলা হবে ক্লোজার প্রপার্টি। কেমন? ক্লোজার প্রপার্টি মানে কি, যদি z1, আচ্ছা z1 প্লাস z2 সেটাও কোথায় থাকছে না, সিতে, ওয়েন z1 z2 দুটো সিতে, অর্থাৎ তুমি দেখো একটা সেট থেকে, মানে সিতে একটা সেট, সেই সেট থেকে দুটো এলিমেন্ট তুমি তুলে দেখলে তাদের যোগ করার পরে সেই যোগফলটাও এখানে থাকছে। তুমি কি করে বলতে পারছো? দেখো এটা শেষে একটা আই কিন্তু জুড়ে আছে। কেমন? তো যদি না তোমার এই কম্পোনেন্ট, ভালো করে দেখো, যদি না তোমার এই কম্পোনেন্ট একসঙ্গে 0 হয়, তাহলে কখনোই এইটা 0 হবে না, তাই না? বি প্লাস ডি 0 কিভাবে হবে? ঠিক আছে, হ্যাঁ, যদি এটা হয় যে বি ইকুয়ালস টু মাইনাস ডি হয়, তাহলে একটা সম্ভাবনা আছে। বাট এখন তো আমরা ওই মাইনাস ফাইনাসের গল্পতে আসছি না, আমরা এখন যোগ করা শিখছি, তাই না? তো এটাই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এই যে বিষয়টা এখানে, তাহলে আইটা কোনোদিন ভ্যানিশ হবে না আমাদের দুটো যোগ করার পরেও, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বারই হবে তোমাদের, ঠিক আছে? ইনফ্যাক্ট আরও একটা মজার কথা বলি, যদি 0 হয়েও যায়, যদি আইটা 0 হয়ে যায়, তাও কোনো যায় আসছে না, সেটা কি হবে, রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার মানে তো সে কমপ্লেক্স নাম্বার, তাই না? আগের ভিডিওতে আমরা শিখেছিলাম। সো 0 হোক বা না হোক আমাদের কোনো যায় আসে না, ঠিক আছে? সো আমাদের যাই করি না কেন, সেটা একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যেই থাকবে। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রপার্টি তোমরা লেখো কমিউটেটিভিটি।
ঠিক আছে, কমিউটেটিভিটি লিখো না, অ্যাসোসিয়েটিভিটি লেখো, অ্যাসোসিয়েটিভিটি মানে কি, তোমরা যদি z1 প্লাস z2 করো, z1 প্লাস z2 করো, তার সাথে যদি পরে z3 যোগ করো, সেটা কিন্তু এক্স্যাক্টলি ইকুয়াল হয় z2 প্লাস z3 এটা করার সাথে। ঠিক আছে, মানে তুমি আগে অর্ডার কোন অর্ডারে অপারেশনটা করছো ম্যাটার করে না। ঠিক আছে, তুমি যদি লাস্টের দুটোকে আগে ক্যালকুলেট করে তারপরে প্রথমটাতে যাও, তাও এতে কোনো এফেক্ট পড়বে না। যেমন তোমরা শিখেছিলে যে 5 প্লাস 4 প্লাস 9 এরকম যদি অপারেশন করতে হতো, তুমি 5 প্লাস 4 9 প্লাস 9 করতে পারো, আবার 9 প্লাস 4 করে তার সাথেও 5 অ্যাড করতে পারো। 9 প্লাস 4 কত হবে? 13। এটা আমাদের 18 দেবে, এটাও আমাদের 18 দেবে। কেমন? তো এই যে এটা আমাদের রিয়েল নাম্বারে কাজ করতো, কিন্তু আমরা ছোটবেলা থেকে বেশি গুরুত্ব দিইনি, কিন্তু পরবর্তীকালে তোমাদের এটাকে গুরুত্ব দিতে হবে। আর কমপ্লেক্স নাম্বারেও সেই প্রপার্টিটা কিন্তু কাজ করছে, মানে অনেকটা দেখো রিয়েল নাম্বারের সাথে মিল পাচ্ছি, তাই না? সো বেসিক্যালি রিয়েল নাম্বারেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। এখানে দেখবে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব সব সূত্র কাজ করবে। কেমন? আচ্ছা, 3 নম্বর প্রপার্টি কি আছে? 3 নম্বর প্রপার্টি বলছে এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, তাই না? এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি মানে কি? অ্যাডিটিভ আইডেন্টিটি, আচ্ছা এগুলো আমি বাংলাটা বলে দিই। ক্লোজার মানে হচ্ছে বদ্ধতা, আর অ্যাসোসিয়েটিভিটি মানে হচ্ছে তোমাদের সংযোজন, আর অ্যাডিটিভ আইডেন্টিটি মানে কি? যে যোগ করার ক্ষেত্রে একক পদ। ঠিক আছে, মানে যোগ করার ক্ষেত্রে একক পদ। আইডেন্টিটি মানে একক পদ, আর এটা যোগ করার ক্ষেত্রে একক পদ। অ্যাডিটিভ মানে যোগ করার ক্ষেত্রে, তেমনি গুণ করার ক্ষেত্রে একক পদ হবে। আচ্ছা, তুমি যদি 5 প্লাস 0 করতে, তুমি কি পেতে? 5 পেতে না? তেমনি 0 প্লাস 5 করতে তোমরা কি পেতে? 5 পেতে না? সো এমন একটা পদ যার সাথে তুমি যে কোনো নাম্বারকে যোগ করো, সেই নাম্বারটাই ফেরত আসবে, এটাকে আমরা বলবো অ্যাডিটিভ আইডেন্টিটি। কেমন? সো বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও তুমি যদি z1 প্লাস এই নাম্বারটাকে অ্যাড করো, z1টাকে কেমন আকারে দেখতে বলেছিলাম আমি? a প্লাস আইবি আকারে, তাই না? তুমি z1 এর সাথে এমন একটা কিছু তোমাকে অ্যাড করতে হবে যার জন্য তুমি z1ই ফেরত পাও। আচ্ছা, তো a প্লাস আইবি এটার সাথে তুমি যদি 0 প্লাস i0 করো, তাহলে কি আসবে? এই পদ যোগ করলে কি হবে? a প্লাস 0, আচ্ছা, আর b প্লাস 0, তাই না? এবার দেখো এটা তো একটা বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যার সাথে তুমি 0 অ্যাড করলে সেই বাস্তব সংখ্যাটাই ফেরত পাবে। তো সেটা কি হবে? এই হয়ে যাবে প্লাস i, এই বাস্তব সংখ্যা দেখো বিটা একটা বাস্তব সংখ্যা, তার সাথে যদি তুমি 0 অ্যাড করো তো সেই বাস্তব সংখ্যাটাই ফেরত পাবে। তাহলে আলটিমেটলি তুমি z1 দিয়ে শুরু করেছিলে, z1 প্লাস এই পদটা করেছিলে, এবং লাস্টে তুমি z1ই পেয়েছো, তাই না? তাহলে এই যে পদটা, এটাই হচ্ছে আমাদের অ্যাডিটিভ আইডেন্টিটি। এটা মানে কি? 0 প্লাস i0 মানে কি? 0 প্লাস i0 মানে হচ্ছে আমাদের 0, তাই না? তো বেসিক্যালি আর 0টা কি? একটা কমপ্লেক্স নাম্বার তো, তাই না? 0টা একটা কমপ্লেক্স নাম্বার, কেননা 0কে আমরা 0 প্লাস i0 আকারে রিপ্রেজেন্ট করলাম। তাহলে 0 আবার কোথায় আছে? 0 কোথায় আছে? সি সেটের মধ্যেই আছে, তাই জন্য এক্সিস্টেন্স বলবো আমরা এখানে, যে সি সেটের মধ্যে 0 নামক একটা পদ আছে যার চেহারাটা এইরকম দেখতে, এবং সেই জিনিসটার সাথে তুমি যে কোনো কিছুকে অ্যাড করো, তুমি সেই জিনিসটাই ফেরত পাবে। ঠিক আছে, সেই যে কোনো কিছুটাই ফেরত পাবে। তেমনি ভেক্টরের ক্ষেত্রে তোমরা পড়েছো শূন্য ভেক্টরকে তুমি যে কোনো ভেক্টরের সাথে অ্যাড করো, তুমি সেই যে কোনো ভেক্টরটাই ফেরত পাবে। কেমন? তো এগুলো আমাদের জানতে লাগবে। শুধু বাস্তব সংখ্যা 0 মানে যে 0 তা কিন্তু নয়, ভেক্টরের 0 আছে, কমপ্লেক্স নাম্বারেরও 0 আছে, এরপর আরো অনেক কিছু দেখবে। 0 ফাংশন আছে, তোমরা দেখেছো যে ধ্রুবক অপেক্ষক শূন্য, তাই না? সেগুলো আবার পরে 12এও দেখবে, চাপ নেই। ঠিক আছে, এনিওয়েজ প্রচুর 0 মানে কিন্তু শুধু শূন্য নয়, 0 মানে অনেক কিছু 0। এনিওয়েজ, আচ্ছা বেশ, 4 নম্বরে যদি আমরা দেখি, 4 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাডিটিভ ইনভার্সের এক্সিস্টেন্স। তার মানে কি? তোমরা এটা দেখেছো যে 5 এর সাথে যদি তুমি -5কে অ্যাড করো, তাহলে তুমি কি পাবে? 0 পাবে। 0টা কি? অ্যাডিটিভ আইডেন্টিটি। তো এমন একটা পদ, যে পদটাকে কোনো একটা পদের সাথে অ্যাড করলে আমরা অ্যাডিটিভ আইডেন্টিটি পাই, তাকে আমরা বলি ইনভার্স বা বিপরীত পদ। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা এটাকে ফিল করতে পারবে আরো ভালোভাবে। আচ্ছা, তাহলে এরকম কমপ্লেক্স নাম্বার যদি আমাদের z1টাকে, আচ্ছা এখানে আমি কি লিখবো? এক্সিস্টেন্স অফ ইনভার্স, তাই না? বা অ্যাডিটিভ ইনভার্স। ওকে, সো অ্যাডিটিভ ইনভার্স কেমন? অ্যাডিটিভ ইনভার্স কেমন দেখতে হবে? তুমি যদি z একটা নাম্বার হয়, z1, সেটাকে আমাদের কিভাবে দেখতে হয়? a প্লাস আইবি যদি আমরা লিখি, তো আমরা একটা নাম্বার বানাবো কেমন ভাবে? এই যে বাস্তব সংখ্যা, তার ইনভার্সটা নিয়ে নেবো, সেটা কি হয়? -a। আচ্ছা বেশ, প্লাস i ইন্টু এই যে বিটা, তার ইনভার্সটা নিয়ে নেবো, নিয়ে যেটা আমরা পদটা বানালাম। তুমি এবার খুব ভালো করে দেখো তো, এই পদটা যদি আমি এই পদের সাথে যোগ করি, a প্লাস আইবি প্লাস -a প্লাস i ইন্টু -b, তাই না? যদি আমাদের এই দুটো পদের যোগ করি, তুমি দেখো আমি যোগ করার ডেফিনেশন কি বললাম? বাস্তব যোগ করো, তাহলে a - a প্লাস এর ইমাজিনারি যোগ করো, তাহলে কি হচ্ছে? a - a তো 0। দেখো এবার এটা বাস্তব সংখ্যা যোগে চলে এসছে, বিয়োগে চলে এসছে, তাই না? তো এটাকে আমরা কি লিখবো? 0 প্লাস i ইন্টু 0। দেখো আমাদের যে আইডেন্টিটি পদটা বা 0 এলিমেন্টটা কমপ্লেক্স নাম্বারের, সেটাই ফেরত পেলাম। তো এমন একটা পদ যাকে একটা যে কোনো পদের সাথে, এটা তো যে কোনো র্যান্ডম পদ, তাই না? তার নিরিখে এটা আমরা বানিয়েছি। এটা যদি 2 + 3ib থাকতো, 2 + 3i থাকতো, তাহলে আমরা কি করতাম? -2
প্লাস আই ইন্টু মাইনাস থ্রি এরকম করে নিতাম। তো আমরা যাই কমপ্লেক্স নাম্বার দিই না কেন তার নিরিখে আরেকটা আমরা পেলাম, ঠিক আছে, আরেকটা পদ আমরা পেলাম এবং এটা অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যেই ঢুকে আছে, তাই না? তো সেজন্যে আমরা বলবো যে এক্সিস্টেন্সটা আছে, ইনভার্সের এক্সিস্টেন্সটা আছে, কারণ সেটের মধ্যে এটা আছে, কারণ এটাও তো একটা কমপ্লেক্স নাম্বারেরই ফর্ম। মাইনাস এটাও তো একটা বাস্তব সংখ্যা যদি এ বাস্তব সংখ্যা হয়, বিটা মাইনাস বিটাও তো একটা বাস্তব সংখ্যা যদি বি বাস্তব সংখ্যা হয়, তাই না? তো বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে 0 প্লাস i0 যেটা আসছে এটা আমাদের আইডেন্টিটি পদ আসছে, তাহলে এটা আমাদের ইনভার্স কার? এটা। তো এটাকে আমরা সিম্বলাইজ করি এইভাবে যে মাইনাস z1, তাই না? কোনো একটা বাস্তব সংখ্যা তার নিরিখে যে বিপরীত পদটা আমরা তৈরি করলাম সেটাকে আমরা সিম্বলাইজ করি বা সিম্বল দিয়ে লিখি মাইনাস z1, ঠিক আছে? সো মাইনাস z1টা বেসিক্যালি এই z1 এর বিপরীত পদ। তো এই হচ্ছে আমাদের যোগের ক্ষেত্রে জিনিসপত্র, এটা আমি খুব ধরে ধরে বোঝালাম। এবার গুণের ক্ষেত্রে তোমরা ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবে ইনটুইটিভলি, ওর নিচেই তুমি লিখবে যে কমিউটেটিভিটি, ঠিক আছে, কমিউটেটিভিটি, কেমন? তো কমিউটেটিভিটিটা কি মানে? এর মানে হচ্ছে বিনিময় যোগ্যতা। কি বললাম? বিনিময় যোগ্যতা। তোমরা কি করেছিলে যে 5 প্লাস 3 ইকুয়ালস টু 3 প্লাস 5, এটা তোমরা জানো এটা হয়, কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারের কি ক্ষেত্রে সেটা হয় দেখা যাক একটু চেষ্টা করে। দেখো আমরা z1 আর z2টাকে লিখবো। z1 কি দেখতে হবে? a প্লাস ib প্লাস z2 কেমন দেখতে হবে? সরি, আই এম সো সরি, ওকে, z2-র ফরম্যাট হচ্ছে c প্লাস id। আচ্ছা, যোগ করার সূত্র কি? a আর c কে যোগ করে দাও, রিয়েল পার্ট i লাগিয়ে ইমাজিনারি পার্ট আর ইমাজিনারি পার্ট, কেমন? আচ্ছা, এবার তোমরা কি জানো যে a প্লাস c দুটো বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার যোগ এটা। তো বাস্তব সংখ্যার যোগের জন্য আমরা কি করতে পারি? a প্লাস c কে c প্লাস এ লিখতেই পারি, তাই না? এটা কমপ্লেক্স নাম্বার না, বাস্তব সংখ্যার যোগ। আচ্ছা বেশ, আর b প্লাস d কে d প্লাস b লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে একটু উল্টে দাও, তার মানে তুমি এটাকে কি লিখতে পারো? c প্লাস এ প্লাস এই জিনিসটা, এটার একদম মানে এই স্টেপ থেকে এই স্টেপে যাওয়ার কথা বলছি, মানে এই স্টেপ থেকে এই স্টেপে যাও একটু, ঠিক আছে? তাহলে তোমার কি দাঁড়াবে? সি অর্থাৎ প্রথমটা প্লাস আই ইন্টু প্রথমটা, এবার আবার প্লাস এ প্লাস আই ইন্টু দ্বিতীয়টা। বুঝতে পারলে কি হলো? এখান থেকে যেমনভাবে আমরা এখানে আসতে পেরেছি তেমনভাবে এই জিনিসটা থেকে এই জিনিসটাও আসতে পারি, উল্টো প্রসেস, ঠিক আছে? যোগ করা হয়ে গেছে, এটা যোগের বিপরীতটা করলাম। তাহলে কি হচ্ছে? এই যে জিনিসটা এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এটাকে আমরা লিখতে পারি z2 আর এটাকে আমরা লিখতে পারি z1, তাই না? তো বেসিক্যালি z1 প্লাস z2 ইকুয়ালস টু z2 প্লাস z1, এটা যে কোনো মানে ইন্ডিপেন্ডেন্স অফ চয়েস অফ এ বি সি ডি, যে কোনো এবিসিডি নাও, যে কোনো কমপ্লেক্স নাম্বার তুমি তুলে নাও, তাদের জন্য কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড। অর্থাৎ কমিউটেটিভিটি কিন্তু কমপ্লেক্স নাম্বারও হোল্ড করে অ্যাডিশনের ক্ষেত্রে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি করে সেটা আমরা দেখবো, আগে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন তো করি রে বাবা। বেশ, তাহলে বোঝা গেল, চলো। আচ্ছা, একটু বোরিং লাগতে পারে, কিন্তু বাবু এই বোরিংনেসটা, এই বোরডমটা যদি তোমরা কাটাতে পারো তাহলেই তোমাদের অঙ্কের কিন্তু ভিত তৈরি হবে। যদি মনে করো যে দাদা এসব কি বলছি, স্কিপ মেরে দিই, তাহলে অঙ্ক তোমরা শিখবে, মানে নো ডাউট পরীক্ষা নম্বর পাবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু পরবর্তীকালে যদি অঙ্ক নিয়ে এগোও বা অঙ্ক যদি থাকে, বিশেষ করে অ্যালজেব্রা যদি থাকে তোমাদের, খুব পস্তাবে, মানে তখন তুমি মাথায় হাত দিয়ে পাগল হয়ে যাবে, কান্নাকাটি করার কুল খুঁজে পাবে না। আর এগুলোরই কন্টিনিউশন বিএসসিতে হয়, ঠিক আছে? আমি বলে দিলাম, কারণ এটা আমাদের সাথেও ঘটেছে। আমরা যেভাবে শিখেছিলাম বিএসসিতে গিয়ে আমরা হাত লেছি, তাই তোমাদেরকে আমি চাই না যে সেইভাবে তুমি শিখে হাত লাও। আর ইনফ্যাক্ট তোমরা ডাব্লিউবি যেই দেবে তো এগুলো শেখাটা লাগবে। এনিওয়েজ, এবার সাবট্রাকশনটা আমরা একটু দেখে নিই। গুণটা আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু তার আগে একটু সাবট্রাকশনটা করে নিই। বেশ, তাহলে সাবট্রাকশন বেসিক্যালি কিছুই নয়, যোগের হেল্প নিয়ে একটা নতুন অপারেশন, কেমন? দেখো, সাবট্রাকশন মানে তুমি কি করছো, কোনো একটা z1 আছে, সেই z1 এর সাথে তার নেগেটিভ মানে কি বলে ওটাকে, কোনো একটা z1 তার সাথে কোনো একটা z2 এর ইনভার্স পদটাকে যোগ করছো, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের বিষয়, তাই না? আচ্ছা, এবার তুমি দেখো তো, z1 যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয়, z2 যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে z2 এর ইনভার্স পদটাও কমপ্লেক্স নাম্বার, এক্ষুনি আমরা দেখলাম ইনভার্সটাও কমপ্লেক্স নাম্বার। তো ভালো কথা, z1 এর রূপটা যদি হয় এরকম a প্লাস ib, আর z2 এর রূপটা যদি হয় c প্লাস id, তাই না? z2 এর রূপটা যদি হয় c প্লাস id, তাহলে আমাদের কি হচ্ছে, মাইনাস z2টা কেমন দেখতে হবে? আমরা কি বললাম, মাইনাস z2 এর অর্থ কি? এর আগে একটা মাইনাস দিয়ে দাও, প্লাস এর আগে একটা মাইনাস দিয়ে দাও, এইভাবে আমরা মাইনাস z2টাকে বানাই, তাই না? এবার দেখো, এবার এই যে জিনিসটা এর সাথে যখন এর কম্পোজিশন করবো বা যোগ করবো, তাহলে কেমন দাঁড়াবে? হেন্স z1 প্লাস মাইনাস z2, আমরা যোগের হেল্প নিয়ে কিন্তু করছি। আচ্ছা, তাহলে z1টাকে আগে ভালো করে লিখি, আমরা z1টাকে কি লিখবো? a প্লাস ib আকারে লিখবো। আচ্ছা বেশ, প্লাস z2টাকে কি লিখবো? মাইনাস c প্লাস i ইন্টু মাইনাস d, কেমন? সো এইভাবে আমরা লিখলাম। তো যোগের ডেফিনেশন কি বলো তো বাবু? যোগের ডেফিনেশন আমাদের এটা, যে এর রিয়েল পদ আর এর রিয়েল পদে যোগ করে দাও, তাহলে a প্লাস অফ মাইনাস c করে দাও,
আচ্ছা আই লিখে দাও, এর এর ইমাজিনারি পদ আর এর ইমাজিনারি পদের যোগ করে দাও, মাইনাস লিখে দাও। এবার দেখো খুব ইন্টারেস্টিং যে এবার আমাদের রিয়েল নাম্বারের যে সূত্র সেটা কাজে লাগবে এখানে, তাই না? রিয়েল নাম্বার কি হয়, এ প্লাস সামথিং মাইনাস মানে কি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তো আমরা কি করবো তখন এখানে এ মাইনাস সি করে দেবো প্লাস বি মাইনাস ডি করে দেবো, ব্যাস একদম রিয়েল নাম্বারের প্রপার্টি কাজে লাগালাম এবং এই ডেফিনেশনটাকে আমরা কাজে লাগালাম, লাগিয়ে আমরা বিয়োগটাকেও করা সম্ভব বানিয়ে দিলাম। তো এবার তোমরা আমাকে একটা বিয়োগ করে দাও দেখি নিজেরা, যে এই নাম্বারটাই আমি নিই 7 + 9i মাইনাস 2 + 3i, এটা তোমরা করো করে আমাকে কমেন্টে জানাও। আরেকটা অঙ্ক করো 2 + 3i ওকে মাইনাস 1 মাইনাস 5i, ঠিক আছে? এটা একটা করো, এই দুটো করে আমাকে বলো যে কি কি আসছে অ্যান্সার, ঠিক আছে? একদম এই ফর্মুলাটাকে ইউজ করবে বিয়োগের এই নিয়মটা। প্রথমটা আমি নয় করে দিচ্ছি, অসুবিধা নেই। দ্বিতীয়টা করে আমাকে, আচ্ছা দ্বিতীয়টা করে দিই, দ্বিতীয়টা একটুখানি গুলাতে পারে। দেখো কি শেখালাম, যে এর পদ আর এর পদ, এর বাস্তব পদ এর বাস্তব পদকে মাইনাস করবে, তার মানে 2 - 1 হয়ে গেল, প্লাস আই লিখবে এর ইমাজিনারি পদ, আর এর ইমাজিনারি পদটাকে ভালো করে দেখো বাবু, এর ইমাজিনারি পদটা হচ্ছে -5, কেমন? তাহলে এর ইমাজিনারি পদ মাইনাস এর ইমাজিনারি পদ, কেমন? এটাই হচ্ছে বিষয়। আর আইটা তো আমি দিয়েছি, তাহলে আলটিমেটলি এখানে কি আছে -1, 2 - 1 মানে কি -1 আমাদের বাস্তব সংখ্যার যোগ। আচ্ছা প্লাস এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তো 3 + 5 মানে কি 8 হয়, তো 8i, কেমন? তাহলে আলটিমেটলি -1 + 8i, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা বিয়োগটা করব, না কি আমি মাইনাসটাকে এখানে ঢুকিয়ে দিয়ে এরকমভাবে করবো, কেমন? সো বেসিক্যালি তোমাদের দেখতে মনে হলেও সেটা কিন্তু সেরকম নয়, মানে যা দেখা যায় সেটাই কিন্তু পুরোপুরি সত্যি নয়, কেমন? সো বেসিক্যালি এটা আমাদের বুঝতে হবে। এনিওয়েজ আমরা যোগ এবং বিয়োগ করলাম, এবার আমরা মাল্টিপ্লিকেশনটাকে ডিফাইন করব, কেমন? বেশ চলো, Z1টাকে আমরা নিয়ে নিই a + ib আকারে, Z2 একেবারে সেম জিনিসপত্র, ঠিক আছে? c + id আকারে নিই। এবার আমরা কি করব, Z1 আর Z2 কে ডিফাইন করব, মানে Z1.Z2 ডট মানে কি গুণ, ঠিক আছে? গুণ করছি, সেটাকে আমরা ডিফাইন করব। এই চিহ্নটা মানে কি আমরা ডিফাইন করছি, ঠিক আছে? আচ্ছা এই চিহ্নটা মানে কিন্তু ডিফাইন করছি না, এটা মানে ডিফাইন করা, যে এরকমভাবে আমরা নিচ্ছি, বাট এটা মানে ডিফাইন করছি, ঠিক আছে? তো Z1.Z2 সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব, সেটার জন্য আমাদের সূত্র হচ্ছে AC মাইনাস বিডি, ঠিক আছে, প্লাস I ইন্টু এডি প্লাস বিসি। Am I right? Let me verify it. Okay, AC minus BD plus I into AD plus BC. Very good, we are all done. So এই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের নিয়ম, মানে বেসিক্যালি আমরা ক্রিস ক্রস করে দিলাম। আমরা কি বললাম, এর রিয়েল নাম্বার এর রিয়েল পার্ট সেটাকে নাও নিয়ে গুণ করে দাও, তাহলে এ আর সি কে গুণ করে দাও, মাইনাস দাও দিয়ে এর ইমাজিনারিকে করে দাও, ঠিক আছে? গুণ করে দিয়ে এটাকে লেখো, মানে নতুন যে নাম্বারটা তৈরি হচ্ছে তার রিয়েল পার্টটা লেখো। আচ্ছা তার ইমাজিনারি পার্টটা কিভাবে বিল্ড হচ্ছে, এর রিয়েল পার্ট এর ইমাজিনারি পার্ট নিয়ে নাও, প্লাস দিয়ে এর ইমাজিনারি পার্ট এর রিয়েল পার্ট, মানে ক্রিস ক্রস দিয়ে প্লাস করো আর নর্মালে তুমি মাইনাস করো, এবং মাঝখানে যেভাবে তুমি কমপ্লেক্স নাম্বারকে বিল্ড করো সেভাবে বিল্ড করে দাও। এই হচ্ছে আমাদের গুণের নিয়ম, ঠিক আছে? তোমরা একই প্রবলেম আবার, দাদা তুমি এত কিছু করার থেকে তুমি এটা ইন্টু এটা করে দিতেই পারতে, তাই না? দাদা তুমি এত কিছু না ভেবে তুমি করে দাও না, যে a + ib ইন্টু c + id, আমাদের খুব ভালো লাগবে, এটা ইন্টু এটা করে দিই ac প্লাস i ইন্টু bc প্লাস এপারে করে দাও a ইন্টু id প্লাস i স্কোয়ার bd, এবং দাদা তুমি এটা লেখো যে এই এসি আর কি এই জিনিসপত্র এসি, আর এটা মানে কি i স্কোয়ার মানে -1, দ্যাট ইজ মাইনাস বিডি হয়ে যাবে, তাহলে এসি মাইনাস বিডি তুমি এখানে লেখো, আর প্লাস আইটাকে কমন নাও, বিসি প্লাস এডিটাকে লেখো, আর এটাকে তুমি এইভাবে একটা ব্র্যাকেটে তুমি বন্ধ করে দাও, আর এপারে তুমি লেখো বিসি প্লাস এডি। দাদা এইভাবে যদি বলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, আমরা খুব মজা পাবো, এইভাবে আমাদের নিতে পারছি না, তুমি এইভাবে করে দাও। কিন্তু বাবু এইভাবে আমি করে দিতেই পারি তোমাদের সাথে, তোমাদের সামনে ভালো সাজার জন্য, সহজ করে দেখানোর জন্য, বাট ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ইজি। আমরা এই গুণটা করতে পারছি কোন সাহসে? একটা কমপ্লেক্স নাম্বার তাদেরকে গুণ করে এইভাবে লিখছি কোন সাহসে? কে বলেছে? গুণটা তো ডিফাইন করতে হবে রে বাবা, একটা অপারেশন করার আগে সেটাকে ডিফাইন করতে হবে, সেটা ডিফাইন করা নেই আমি গুণ করে দিচ্ছি, এটা হতেই পারে না। এবং এটা যে ম্যাথ টিচার এইভাবে এটা করায় আমি তাকে ম্যাথ টিচার মনে করি না, ঠিক আছে? এনিওয়েজ এটা আমার কমন ডায়লগ, কেউ অফেন্ড হবে না, ঠিক আছে? চাপ নিও না, ঠিক আছে? এনিওয়েজ এটা হলো। আচ্ছা
তো বেসিক্যালি এইভাবে তোমরা ইনটিউশন বিল্ড করতে পারো যে হ্যাঁ সামথিং লাইক রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন এবং সামথিং লাইক যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো হয় না যে এক্স প্লাস ওয়াই ইন্টু সামথিং এম প্লাস এন, তাদেরকে যে মাল্টিপ্লাই করি যেভাবে সেইভাবে সামথিং লাইক দ্যাট, কিন্তু না, এটা তোমরা ইনটিউশনের জন্য দেখতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো দুটো নাম্বার সিস্টেম, কোনো নতুন নাম্বার সিস্টেমে যাওয়ার আগে তার যে অপারেশনগুলো সেগুলো আমাদেরকেই ডিফাইন করতে হয় উইথ দ্য হেল্প অফ এই যে বিল্ডিং ব্লকস। এই যে Z1 এর বিল্ডিং ব্লককে এ বি এগুলো দিয়ে কনস্ট্রাক্ট করছি Z1 কে, Z2 এর বিল্ডিং ব্লক কি সি আর ডি, তাকে সেগুলো দিয়ে আমরা কনস্ট্রাক্ট করছি Z2 কে, তাই না? সো সেই বিল্ডিং ব্লকগুলো দিয়ে যদি আমরা নতুন কিছু করতে পারি, এটাই আমাদের টার্গেট থাকে একটা নতুন নাম্বার সিস্টেমে, একটা নতুন সিস্টেমে একটা অপারেশন ডিফাইন করার জন্য। তোমরাও যদি ইন ফিউচার কোনো একটা নাম্বার যদি তৈরি করো, আমি বলেছিলাম আগের দিন ভার্চুয়াল নাম্বার নিয়ে রিসার্চ হচ্ছে, তোমরাও যদি কোনো একটা সামথিং স্পিরিচুয়াল নাম্বার বলে কোনো নাম্বারকে যদি তোমরা ইনভেন্ট করো, তাহলে তাদের ক্ষেত্রেও কীভাবে অপারেশন হবে, কীভাবে তাদের উপর ফাংশন চাপবে, কীভাবে কী হবে, সবগুলোকে তোমাকে ডিফাইন করে দিতে হবে, তাই না? আমি বলেছিলাম কি অয়েলার আসলেন এবং বললেন √(-1 = y), সবাই মেনে নিলেন, তা কিন্তু নয়। এগুলো নিয়ে প্রচুর কাজকর্ম হয়েছে, তারপরে জিনিসটা স্বীকৃতি পেয়েছে। তো সেই যে ইয়ার্স অফ ওয়ার্ক, শুধু অয়েলার নয়, প্রচুর ম্যাথামেটিশিয়ান সেই ইয়ার্স অফ ওয়ার্কটা কিন্তু এইগুলো তৈরি করতে কেটে গিয়েছিলেন। তো আমরা নিজেদের সময় দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যদি এটা আমরা একটু সময় দিয়ে শিখি, দোষটা কোথায়? একটু ডিপলি যদি শিখি, দোষটা কোথায়? সহজ করে সব কিছু শেখা যায় না, শেখার পরে জিনিসটা সহজ হয়ে যায়, তাই না? এনিওয়েজ, তো এই হচ্ছে আমাদের বিষয়। এইভাবে আমরা ডিফাইন করি গুণকে। কেমন? তাহলে তোমরা একটা আমাকে গুণ করে দাও দেখি নিজেরা। মনে করো তোমাদের 1 + 2i * 7 + 5i, কেমন? এই গুণটা তোমরা করে দাও। কিভাবে করবে আমার সাথে সাথে করো। আমি কি বলেছিলাম? রিয়েল পার্ট, তাই না? প্রথমে a * c, তাই না? তাহলে 1 * 7, তাই না? মাইনাস কি করবে? ac - bd ছিল, তাহলে 2 * 5, কেমন? প্লাস i দেবে, দিয়ে ad + bc করবে, তাহলে a আর d এখানে, তাহলে 1 * 5 প্লাস b * c, তার মানে 2 * 7। আচ্ছা বেশ, তাহলে 7 - 10 প্লাস 5 প্লাস 14। আচ্ছা এখানে কি হচ্ছে? -3 প্লাস 19i, কেমন? আচ্ছা এবার তুমি দেখো, যদি তোমরা ওই বাংলা নিয়মে করতে যে এটা করলে কি আসতো? 1 + 2i * 7 + 5i। আচ্ছা এটাকে দেখে নাও, এটা তোমরা কি বুঝতে পেরেছো কিনা? তারপর আমি বাংলা নিয়মে করছি, কেমন? আচ্ছা বেশ, দেখো এবার দেখো বাংলা নিয়মে যদি তোমরা করতে, দাদা এটা ইন্টু এটা করে দাও, তাহলে 7 হচ্ছে, দাদা এটা ইন্টু এটা করে দাও, তাহলে 14 হচ্ছে। হ্যাঁ দাদা ঠিক আছে, তারপর তুমি করে দাও প্লাস দাও, দিয়ে 5 * 1, তাহলে প্লাস 10 * i², তাহলে দাদা দেখো তুমি কি পাচ্ছ এখানে 14, আর এদিকে তোমার 14i প্লাস 5i, তাহলে এটাকে সেই যোগের সূত্র, এই দুটোকে ইমাজিনারি পার্টকে যোগ করে দেখো, কারণ রিয়েল পার্ট তো নেই, তাহলে 19i হবে, 19i আর -10, তাহলে এখান থেকে কি পাচ্ছ দাদা? দেখো তো -3 + 19i পাচ্ছ, এখান থেকে আমরা কি -3 + 19i পাচ্ছ। দেখো এবার তুমি বাংলা নিয়মে করতে পারো, তোমার সুবিধা যদি হয় এই নিয়মে করার, তোমার মনে হচ্ছে যে না আমি এই ফর্মুলাটা মনে রাখতে পারবো না, আমি তো এমনি শর্টকাটে ছাড়া লোকজন, তো তুমি এটা করতে পারো না, এমনি এটা সবাই করে, ঠিক আছে? এটা করলে কোনো চাপ নেই, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে অ্যাট ফার্স্ট তুমি এটা করতে পারো না, অ্যাট ফার্স্ট তোমাকে একটা ডেফিনেশন লাগবে গুণের, তাই না? এটা নতুন একটা নাম্বার সিস্টেম, নট আমাদের রিয়েল নাম্বার সিস্টেম। তো সেই ডেফিনেশনটা আমি তোমাদেরকে বললাম এইভাবে ডিফাইন করা হয়, কেমন? আচ্ছা বেশ, তো এবার তোমরা এইভাবে করতে পারো অঙ্ক সলভ করার ক্ষেত্রে বা সুবিধার খাতিরে, ঠিক আছে? আমিও এইভাবেই করবো তোমাদের জন্য, যখন আমরা ফর্মুলাগুলো প্রুফ করবো হয়তো পরের ভিডিওতে, যে a + b হোল স্কয়ার, a + b হোল কিউব, এগুলোর ফর্মুলা, ঠিক আছে? তো তখন আমরা করবো, চাপ নেই। এনিওয়েজ, তো বোঝা গেছে এই হচ্ছে আমাদের গুণের প্রসেস ছিল, গুণ ডিফাইন করলাম। আচ্ছা বেশ, এবারে আমরা কি করব দেখো, এবারে আমরা করব এরই কিছু অবজারভেশন বা প্রপার্টিস, সেই ক্লোজার, কেমন? তুমি দেখতেই পাচ্ছ যে দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করো, আইদার তুমি কমপ্লেক্স নাম্বার পাবে, অথবা তুমি হতে পারে এটা 0 এসে গেল, রিয়েল নাম্বার পেয়ে গেলে, তাই না? সো বেসিক্যালি হতেই পারে, তো যাই হোক না কেন সেটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারই হবে যে গুণফলটা। তাহলে z1.z2টা সবসময় কমপ্লেক্স নাম্বারই হবে যখনই z1z2টা কমপ্লেক্স নাম্বার হবে, কেমন? তো আমি সেটাই লিখেছি, z1.z2 belongs to c when z1 এবং z2 দুটো belongs to c একসাথে, ঠিক আছে? আচ্ছা বেশ, অ্যাসোসিয়েটিভিটি তুমি সেম ভাবে একটুখানি নিজেরা করে দেখো, যে z1.z2.z3 তুমি যদি করো z1.z2.z3 পাবে, ঠিক আছে? এটা তোমরা করলেই দেখতে পাবে, কেমন? নিজেরা করতে পারো, এটা a + ib, এটা c + id, এটা e + ief, এরকম করে করে তুমি এটা করতে পারো, ঠিক আছে? এটা হবে, কেমন? আচ্ছা এরপরে তোমাদের আছে এগুলো কিন্তু নিজেরা ভেরিফাই করবে, অ্যাসোসিয়েটিভিটি যোগের ক্ষেত্রে ভেরিফাই করবে, এখানেও তুমি ভেরিফাই করবে, ঠিক আছে? করতে পারছো কিনা দেখবে, যদি করতে পারো তাহলে ভাববে না তোমাদের ডিপার আন্ডারস্ট্যান্ডিং এখানে এসেছে, আর না করতে পারলে খুব বেশি সমস্যা নেই, বাট হ্যাঁ তোমাদেরকে একটা ইনটিউশন থাকা লাগবে যে হ্যাঁ এই অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করে, কেমন? আচ্ছা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এটা কিন্তু একটা ভালো এইচডব্লিউ, হ্যাঁ দুটো অ্যাসোসিয়েটিভিটি চেক করবে নিজেরা। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানে কি? কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার সাথে এমন একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা গুণ করব, নট এখানে যোগ করব, ঠিক আছে? গুণ করব, যার ফলে আমাদের সেই কমপ্লেক্স নাম্বারটাই ফেরত পাই। অর্থাৎ
অর্থাৎ আমি যদি বলি তুমি এই কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে না নিয়ে তুমি যদি এইভাবে নাও যে 1 প্লাস 0 ইন্টু আই, এই কমপ্লেক্স নাম্বারটা যদি নাও, তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো গুণটা করে, গুণের সূত্র প্রয়োগ করে কি পাচ্ছ দেখো তো বাবু, একটু দেখে নাও, চেক করো নিজেরা, যে এসি তার মানে এ ইন্টু 1 তার মানে এসি, মাইনাস বি ইন্টু 0 তার মানে 0, ঠিক আছে, প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, তাহলে এ ইন্টু 0 তাহলে 0, প্লাস বি ইন্টু সি অর্থাৎ বি, তাই না? তো দেখো এখান থেকে এ মাইনাস 0 মানে আসছে এ, প্লাস আই আসছে 0 প্লাস বি মানে বি। দেখো তো এ প্লাস আই বির সাথে আমি যদি এই কমপ্লেক্স নাম্বারটা গুণ করি 1 প্লাস 0 ইন্টু আই, তাহলে আমরা কি পাচ্ছি, সেই কমপ্লেক্স নাম্বারটাকে ফেরত পাচ্ছি, তাই না? তাহলে আমাদের কি হয়ে যাবে, 1 প্লাস আই জিরোটা হয়ে যাবে আমাদের বেসিক্যালি এটার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যে কোনো নাম্বারের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1 প্লাস আই জিরো, এবং সেটাকে আমরা শর্টকাটে লিখি যে 1, ঠিক আছে? কিন্তু এই 1টা একটু তফাৎ, মানে রিয়েল নাম্বারেরই 1, ঠিক আছে, কিন্তু এটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, কেমন? আচ্ছা, তাহলে এটা আমরা এবার দেখো তো, খুব সহজে জানো যে 1টা আবার সিতেও আছে, সুতরাং এর যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিটা সেটা ওই সেম সেটের মধ্যেই আছে, সেম কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যেই আছে, অর্থাৎ এক্সিস্ট করছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, কেমন? আচ্ছা বেশ, আচ্ছা এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা তাহলে কেমন দেখতে হবে, এটা একটুখানি চাপের এক্সপ্রেশন, বাট কোনো ব্যাপার না, তোমরা বুঝতে পারবে জিনিসটা একটু ইনটুইটিভলি, ঠিক আছে? দেখো আমি যদি একটা এক্সপ্রেশনকে লিখি, এক সেকেন্ড, লেট মি চেক, হ্যাঁ ওকে, আমি যদি একটা এক্সপ্রেশনকে লিখি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আই ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা, আচ্ছা কালিটা চেঞ্জ করে নিই, এই এক্সপ্রেশনটার সাথে যদি তুমি এ প্লাস আইবিটাকে গুণ করো, তাহলে তুমি কি পাবে দেখো তো। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা সবসময় মনেও থাকে না, বাট এটা একটা প্যাটার্ন মেনে চলে, যে হয় না যে ভেক্টরের ক্ষেত্রে তোমরা যখন করেছিলে যে ইউনিট ভেক্টর কিভাবে বের করে, সামথিং লাইক দ্যাট, কিন্তু সেরকম জিনিস নয়। এনিওয়েজ, এই এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সাথে গুণ করে দেখো, চলো গুণ করা যাক, খুব ফান হবে। দেখো তাহলে কি হয়, এ সি তার মানে রিয়েল পার্ট, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিডি হবে, তাহলে এটা দেখো, এটা এর এ, এটা সি, তাহলে গুণ করলাম, মাইনাস এটা বি, এটা ডি, তাহলে বি ইন্টু বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস বাই তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? এটা আসছে, ঠিক করছি তো? হ্যাঁ, এসি মাইনাস বিডি, ওকে। আচ্ছা সরি, এখানে তো মাইনাস আছে না, এখানে দেখো এটা প্লাস বি, আর এটা যদি আমি এইভাবে যদি লিখি, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাই তো, এটা তো আমাদের সেই একই জিনিস, মানে সাইনটাকে তো আমাদের কনসিডার করতে হবে। তাহলে আলটিমেটলি কি হবে, যে এই যে তাহলে মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই গোটা জিনিসটাই আমাদের ডি, তাই না? তাহলে ডি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? আমরা তো স্ট্যান্ডার্ড ফর্মে লিখেছিলাম কমপ্লেক্স নাম্বারগুলোকে, এখানে তো প্লাস ছিল, এখানে তো মাইনাস ছিল না, সো সাইনটাকে আমাদের কনসিডার করতে হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এর সাথে যদি আমরা বি গুণ করি, তাহলে বিডিটা কেমন দাঁড়াচ্ছে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বিডি, তাহলে মাইনাস বিডিটা কি হবে, এর সাথে মাইনাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? সো মাইনাস বিডিটা ওরকম দেখতে হবে, তাই জন্য প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, কেমন? বুঝতে পারছো জিনিসটা? কঠিন, একটু কঠিন হতে পারে, বাট একটুখানি বুঝে নাও, এটা খুব সহজ, মানে খুব ইন্টারেস্টিং, সহজ বলছি না, খুব ইন্টারেস্টিং। আর এনিওয়েজ, এটা তোমাকে মনে রাখতে যে হবে তা কিন্তু নয়, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে এ প্লাস আইবি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কেমন দেখতে হয়, তাই জন্য আমিও এটা মনে রাখি না, ঠিক আছে? জাস্ট এমনি দেখে বলে দিলাম তোমাদেরকে। তো এটা মনে না রাখলে তোমাকে এটা আইডিয়া করতে হবে যে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে, বেশ। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আর এবার আমাদের কি করতে হবে, ইমাজিনারি পার্টটাকে বানাতে হবে। সেটা আমরা কিভাবে বানাবো, যে দেখো এডি প্লাস বিসি, অর্থাৎ এ কোনটা এটা, আর ডি কোনটা এটা, তাহলে এডি করলে কি আসবে, এডি করলে আমাদের আসবে এ ইন্টু ডি, তাহলে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? সো দেখো এবার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা, প্লাস এডি আর বিসি করতে হবে, তাহলে বি আর এই সি, তাই তো? দেখো তাহলে এর বি মানে কি, বি সি কি হবে, তাহলে বি ইন্টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার এটা মানে কি, এবার বি এ মানে এ বি, এটা তো আমাদের রিয়েল নাম্বারের ক্ষেত্রে বি এ মানে এ বি হয়, তাহলে এটা এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? তো এবার দেখো তো মাইনাস এ বি প্লাস এ বি, তো এইগুলো জিনিসটা জিরো হয়ে যাবে। আর এটা কি হচ্ছে আলটিমেটলি, এটা যদি তোমরা সলভ করো, যে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো দুটোকে লসাগু করে দাও, তাহলে লসাগু করলে কি হবে, সেম টার্ম, তার মানে একই জিনিসই লসাগু হবে। আচ্ছা, এর সাথে এক গুণ করলে এটা হচ্ছে, তাহলে একটাকে উপরে গুণ করে দাও,
আচ্ছা এর সাথে 1 গুণ করলে এটা হচ্ছে, তো একটাকে উপরে গুণ করে দাও, 1 × বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি 1 আসছে। তাহলে এটা করলে গোটা জিনিসটা আসছে 1, তাই না? প্লাস দেখো তো এটা করলে আমি বললাম কেটে যাবে, 0 হবে, তাহলে 0 × i, দেখো তো আসছে কিনা, 1 + i0, একই ব্যাপার, i0 0 × i একই ব্যাপার। তো এই জিনিসটা আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স তাহলে কে হবে, যে কোনো a + ib এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে a/a² + b² + i × -b/a² + b², কেমন? সো এই হচ্ছে আমাদের গোটা প্রসিডিওর। কমিউটেটিভিটিটাও তোমরা সিমিলারলি নিজেরাও চেক করতে পারবে, ইনফ্যাক্ট আমিও চেক করে দিতে পারি, অসুবিধা নেই। তো তোমরা কমিউটেটিভিটি অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের কমিউটেটিভিটি থেকে আসছে, ঠিক আছে? তুমি এখানে কি করছো, z1 + z1 ডট z2 মানে কি লিখছো, ac - bd + i × ad + bc, রাইট? তো দেখো তুমি কি করতে পারছো বাবু, যে এসিটাকে তুমি লিখতে পারছো ca - বিডিটাকে লিখতে পারছো ডিবি, আচ্ছা, প্লাস এটাকে তুমি কি লিখতে পারছো ডিএ প্লাস সিবি, তাই না? এসি মানে তো সিএ, বিডি মানে তো ডিবি, এডি মানে তো ডিএ, বিসি মানে তো সিবি, তাই না? মানে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের কমিউটেটিভিটি এখানে ইউজ করলাম, রিয়েল নাম্বারের যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটেটিভিটি বা বিনিময়যোগ্যতা সেটা এখানে ইউজ করলাম। তো বেসিক্যালি কি হচ্ছে, এবার দেখো সি এর জায়গায় এখানে এ চলে এসছে, তাহলে দেখো তোমার জিনিসটা পুরোটাই বদলে যাবে না? তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি, যে সি প্লাস আইডি ইন্টু এ প্লাস আইবি। কেন আমি এটা ডাইরেক্ট লিখে দিলাম, তুমি এবার দেখো, আমার কথা বিশ্বাস না হলে তুমি এটাকে গুণ করো, ঠিক আছে? এটাকে গুণ করো, করে দেখো কি আসছে। তাহলে কি বললাম, রিয়েল ইন্টু রিয়েল করে দেবে, মাইনাস ইমাজিনারি ইন্টু ইমাজিনারি করে দেবে, দিয়ে দেবে এটাই আসছে, প্লাস দিয়ে আই দেবে, দিয়ে এর ইমাজিনারি এর রিয়েল করবে, তাহলে ডিএ হবে, প্লাস এর রিয়েল আর এর ইমাজিনারি করবে, তাহলে সিবি হবে, তাই না? এটা তুমি মাল্টিপ্লাই করে দেখো, এটাই আসবে। তো এটা আবার কি, এটা মানে তোমাদের z2 আর এটা মানে তো z1, তাই না? তো z1.z2 = z2.z1। তো এই হচ্ছে আমাদের দুটো কমপ্লেক্স নাম্বারও কিন্তু কমিউটেটিভিটি হোল্ড করে, তাই না? সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই কমিউটেটিভিটি হোল্ড করছে। সো এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে একটু নোট ডাউন করে নাও। এবার এটাকে কাজে লাগিয়ে আমরা একটু ডিভিশনটা দেখে নেব, যে ডিভিশন কিভাবে হচ্ছে। আচ্ছা এবার তোমাকে একটা জিনিস আমি বলি, এই যে বিষয়টা যদি একটা জেড হয়, মনে করো z1টা তোমার কি ছিল, z1 = a + ib, তো তাই তো? তুমি 1/z1 দিয়ে এটাকে ডিনোট করি, আগেরটা আমরা কি করছিলাম, -z1 দিয়ে ডিনোট করছিলাম, আর এটাকে আমরা কি করছি, 1/z1 দিয়ে ডিনোট করছি। কেমন দেখতে হচ্ছে সেটা, a/a² + b² প্লাস i × -b/b² + b², ঠিক আছে? এটা লিখতে হবে না তোমাদেরকে, জাস্ট এইটার নাম হচ্ছে 1/z1। তোমরা এবার এটাকে ফিল করতে পারবে কার সাথে বলো তো, রেসিপ্রোকালের সাথে। তোমরা তো শিখেছো রেসিপ্রোকাল বা তোমার কি বলে ওটাকে, বিপরীত পদ, ঠিক আছে? সেই রেসিপ্রোকালটা কি, 5 এর রেসিপ্রোকাল 1/5, 2 এর রেসিপ্রোকাল 1/2, 3 এর রেসিপ্রোকাল 1/3, a এর রেসিপ্রোকাল 1/a। তেমনই এখানে z এর রেসিপ্রোকাল 1/z, z1 এর রেসিপ্রোকাল 1/z1। তাহলে এইভাবে আমরা এটাকে চিহ্নিত করি, কেমন? আচ্ছা বেশ, তাহলে এটাকে তোমরা 1/z1 লিখতে পারো, আবার তোমরা এটাও লিখতে পারো z1 ইনভার্সও লিখতে পারো, ঠিক আছে? যে কমপ্লেক্স নাম্বারটা তোমরা তুলছো তার মাথায় এরকমভাবে -1 দিতে তোমরা পারো, কেমন? আচ্ছা তো এটাকে বলা হবে আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে? বিষয়টা বোঝা গেছে তো? বেশ, এবার দেখো এই দুটোকে তোমরা মাল্টিপ্লাই করে তোমরা করে দিতে পারছো, 1 করে নিতে পারবে, ওকে? আচ্ছা বেশ, এবার এটাকে তোমরা যদি ডিভিশনের ক্ষেত্রে যদি তোমরা চেষ্টা করো যে ডিভিশন কিভাবে তোমরা ডিফাইন করবে, ডিভিশন বেসিক্যালি কিচ্ছু নয়, ঠিক আছে? বেসিক্যালি কিচ্ছু নয়, ডিভিশনটা একটুখানি চাপের অ্যালগোরিদম, মানে সূত্রটা অনেকটা বড়, কিন্তু সেটা তোমাদেরকে মনে রাখতে হবে না, ঠিক আছে? কিন্তু সেই ডিফাইনটা আমরা কিভাবে করি, আমরা এই মাল্টিপ্লিকেশনের হেল্প নিয়ে ডিভিশনটা ডিফাইন করি। এটা একবার বুঝে গেছো তো, ডিভিশন নিয়ে খুব বেশি মাথা হবে না, আমি বলে দিতাম যে z1 তুমি নিচ্ছ কি, z1 একটা কমপ্লেক্স নাম্বার, z1 এর সাথে তুমি z2 কে ডিভাইড করছো, এই কথাটার মানে হচ্ছে z1 এর সাথে z2 এর রেসিপ্রোকালটা বা z2 এর ইনভার্সটাকে গুণ করছো, এটা মানে কিন্তু ডিভাইড করা, মনে থাকবে তো? বেশ, আচ্ছা বেশ, তাহলে z1 এর ফর্ম কি, a + ib। আচ্ছা বেশ, আর z2 এর ফর্মটা কি, কেমন দেখতে হয়, z2 মানে কি, যে তোমার ফার্স্ট টার্ম, তার মানে c ডিভাইডেড বাই, দেখো z2 যদি c + id হয়, তাহলে z2 এর রেসিপ্রোকাল কি হবে, এর জায়গায় c বসিয়ে দাও, আর c² + d² হয়ে যাবে, প্লাস -d ডিভাইডেড বাই c² + d²। এই লাইনটা কারা বোঝনি, ক্লিয়ার স্যার? সবার ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমি বলছি, দেখে নাও। a/a² + b² ছিল, যখনই a + ib আকারে ছিল, এখানে তো c + id, তাহলে a এর জায়গায় c আর b এর জায়গায় d হবে। তো দেখো আমি a এর জায়গায় c আর b এর জায়গায় d বসিয়েছি, কেমন? তো এবার তোমরা এখানটা দেখতে পাচ্ছ যে এবার এখানে দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন খুব সহজ। আচ্ছা এখানে আইটা আমি দিতে ভুলে গেছি, এনিওয়েজ আইটা দিয়ে নেবে। দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন কিভাবে হয়,
এটা ইন্টু এটা, তার মানে রিয়েল রিয়েলের গুণ করো, তাহলে এসি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রিয়েল রিয়েল গুণ করে মাইনাস করে দাও রিয়েল আর ইমাজিনারি, তাই না? ঠিক করছি তো? হ্যাঁ, তাহলে এসি মাইনাস বিডি হবে, তাহলে এটা মাইনাস করলে আবার এখানে একটা মাইনাস হচ্ছে তো প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কেমন? মানে মাইনাসটা আমাদের ফর্মুলার মাইনাস, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের যে ডেফিনেশন তার মাইনাস, এবং তার সাথে আবার এই মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস হয়ে যাবে। আচ্ছা বেশ, প্লাস আই ইন্টু কি হবে, প্রথমটার ইমাজিনারি পার্ট এবং দ্বিতীয়টার রিয়েল পার্ট, তাহলে বিসি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, কেমন? এটা প্লাস আছে এবার আমাদের, কেমন? প্রথমটার ইমাজিনারি, এটা তাহলে এবার এটা হবে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে, কেননা আমরা এটার সাথে তো এটা গুণ করবো, তাই না? এখানে দেখো ফর্মুলা দেখো, এডি তার মানে কি এ আর ডি। আচ্ছা আমি কি এটা আগে লিখে ফেললাম যে এ আর ডি হবে, সরি এখানে এনিওয়েজ, আচ্ছা এক সেকেন্ড, আমি এটা আগে লিখে ফেলেছি, মানে বিসিটাকে আগে লিখে ফেলেছি, এডিটাকে আগে লিখে, অসুবিধা নেই, তোমাদের তো প্লাস তো তোমাদের কমিউটেটিভ, এটা আগে লেখো ওটা আগে লেখা একই, বাট আমি ফর্মুলার মতো করে লিখবো এডি, তাই তো? তাহলে এ ইন্টু ডি, তাহলে এটা কি হবে মাইনাস এ ইন্টু এটা, তাহলে মাইনাস এই জিনিসটা গোটাটা, ঠিক? প্লাস দেবো বি ইন্টু সি, তার মানে বি আর সি, তাহলে বিসি বাই এটা, ঠিক আছে? এটা একদম অ্যালজেব্রা হচ্ছে, একদম অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন, কেমন? তো দেখো এই দুটো যদি আমাদের লসাগু হয়ে যায়, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর উপরে আমাদের তো এটা একদম লসাগু বলে তুমি দেখতেই পাচ্ছ পাতি জিনিস থাকছে, কেন? কেননা লসাগু করলে তো সেম টার্ম বলে তো এটা সেম টার্মই থাকবে, এর সাথে কত গুণ করলে তুমি নিচেরটা পাবে, এক গুণ করলে তো একটা উপরের সাথে গুণ করে প্লাস করে দাও, দিয়ে একই ব্যাপার করে দাও, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হলো প্লাস আইটাকে আই এর মতন রাখো। এবার দেখো সেম ভাবে তুমি এটা করতে পারো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বিসি মাইনাস এডি, কেমন? সো এই হচ্ছে আমাদের গোটা অ্যালগোরিদম, ঠিকই করেছি। হ্যাঁ, এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে এটারই একটুখানি ক্রিসক্রস ভার্সনটা, এখানে যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়ে গেছে, তাই না? আর এখানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে গেছে, শুধু অর্ডারটা উল্টে গেছে, এখানে এডি প্লাস বিসি ছিল, এখানে বিসি মাইনাস এডি হয়ে গেছে, কেমন? সো এটাই হচ্ছে বিষয়, এই হচ্ছে ডিভিশন। তো আমি বলবো যে যখনই তোমাদের ডিভিশনটা দেবে তখন তোমাদেরকে এটা মনে রাখতে হবে না, সিমিলারলি যখন তোমাদের সাবট্রাকশন দেবে তখন তোমাকে সাবট্রাকশনের ফর্মুলা মনে রাখতে হবে না, ঠিক আছে? তখন তোমরা ইনটুইশন দিয়ে করবে, কেননা একবার ডিফাইন করা হয়ে গেলে তোমরা সেই জিনিসটা যেভাবে খুশি করতে পারো। যদি মনে হয় যে হ্যাঁ এই সূত্রটা মনে রাখবো, আমাদের ফাটাফাট হয়ে যাবে অঙ্কটা, তাহলে হ্যাঁ অবভিয়াসলি তুমি যে কোনো ডিভিশন করতেই পারো। সিমিলারলি আমি যদি তোমাকে একটা ডিভিশন করে দেখাই, আমি তোমাকে একটা অঙ্ক দিই যে z1 ইকুয়াল টু 3 প্লাস 4i, z1 ইকুয়ালস টু 3 প্লাস 4i, আর z2 ইকুয়ালস টু কি দেওয়া আছে 3 প্লাস 4i 5 মাইনাস 6i, কেমন? 5 মাইনাস 6i, তো বেসিক্যালি এটা মানে কি 5 প্লাস i ইন্টু মাইনাস 6 এরকম করে নেবে, ঠিক আছে? এবার তোমরা যদি ডিভিশনের ফর্মুলা অ্যাপ্লাই করো, অথবা তুমি যদি মনে করো আচ্ছা তাহলে z1 বাই z2 কি হবে, তোমার যেভাবে খুশি তুমি করতে পারো, কোনো সমস্যা এখানে হওয়ার কথা নয়, দেখা যাক। তো বেসিক্যালি দেখো কি হচ্ছে, তুমি করতে পারো এই ফর্মুলাটা ইউজ করে, তাহলে তুমি এভাবে করে নিচ্ছ, অথবা আরও একটা সুন্দর আমি ট্রিক্স তোমাকে শেখাই, তোমাদেরকে বলে দিই, যেটা ভীষণ ভীষণ হেল্পফুল, তোমাদেরকে মনে রাখতে হবে, সেই তোমরা করণী নিরসন শিখেছো তো, সেটা একটুখানি আইডিয়াটা কাজে লাগাতে হবে। কীভাবে? 3 প্লাস 4i ডিভাইডেড বাই 5 মাইনাস 6i, ঠিক আছে? এইগুলো এবার ভাগ করার যদি তুমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো সেটা ঠিক আছে, এনিওয়েজ কোনো অসুবিধা নেই, কিন্তু ভাগ করার ক্ষেত্রে আমরা সেই করণী নিরসনের অ্যালগোরিদমটা একটু হালকা করে ইউজ করব, কেমন? কীভাবে ইউজ করবো দেখো, নিচে যেটা আছে তার অনুবন্ধী জটিল রাশি এখন আমরা শিখিনি, কেমন? অনুবন্ধী জটিল রাশি শিখলে তখন এই জিনিসটা আরো সহজে বুঝতে পারবে, বাট তুমি একটা ডেফিনেশন তুমি নিয়ে রাখতে পারো, এই যে আই এর সামনে যেটা আছে এই ইমাজিনারি পার্টের চিহ্নটা তুমি যদি উল্টে দাও, তাহলে 5 মাইনাস 6i এর অনুবন্ধী হয়ে যায় 5 প্লাস 6i, ঠিক আছে? -2 -3i এর অনুবন্ধী কি হয়ে যাবে, দেখো রিয়েল পার্ট সেম থাকবে, শুধু ইমাজিনারি পার্টের সাইনটা বদলে যাবে, এটা হচ্ছে অনুবন্ধী, কেমন? এটা এর অনুবন্ধী, এটা এর অনুবন্ধী, ঠিক আছে? তাহলে এর অনুবন্ধী করণী কি হবে, বা অনুবন্ধী করণী নয়, এখন অনুবন্ধী জটিল রাশি কি হবে, অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে, 5 হয়ে যাবে 5 প্লাস 6i, তাই না? এটা দিয়ে তুমি এর সাথে গুণ করো, আবার তুমি এটা দিয়ে উপরে গুণ করো, তাই না? আমরা তো যে কোনো জিনিস দিয়ে আমরা উপর নিচে গুণ করতেই পারি, সেম।
আচ্ছা এবার দেখো আমরা কি করলাম, একটু চালাকি করে আমরা একটা ভাগের প্রবলেমকে গুণে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, তুমি চাইলে এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি একটা ভাগের প্রবলেমকে গুণে কনভার্ট করে নিলাম এবং তুমি দেখবে ইন্টারেস্টিংলি এই জিনিসটাই চলে আসবে। ঠিক আছে, দেখো চলো একটু শুরু করা যাক। এবার এটা কি হবে, গুণের নিয়ম একেবারে ইজি, তোমরা করতে পারো যে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি, তাই না? তো এভাবে করতে পারো। আবার তুমি যদি ইনটুইটিভলি যদি এর সাথে এটা গুণ করে করে করতে চাও সেটাও তোমরা করতে পারো। কেমন? তাহলে এটা ইন্টু এটা মাইনাস 36, তাই না? তো বেসিক্যালি কি হচ্ছে আমাদের, তুমি যদি এটা করো যে 25 হয়ে যাবে, তাই না? মাইনাস 30i, যেভাবে তোমার ইনটিউশন বিল্ড করেছিলাম, প্লাস 30i। ওকে, আচ্ছা তাহলে মাইনাস 36i স্কোয়ার। কেমন? তোমরা দেখতে পাচ্ছ যে ইমাজিনারি পার্টগুলো কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস কনক্লুড করতে পারবে যে এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি যদি তোমরা গুণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবে। কীভাবে দেখো, এই 25 তো 25 হচ্ছে আমাদের আলটিমেটলি, আর এখানে আই স্কোয়ার মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 36। ঠিক আছে, তো উপরে কি কি পাচ্ছ এবার, এটার সাথে এটা গুণ করলে কি পাবে, 15 এসি মাইনাস বিডি 4 6 24 আই ইন্টু এডি প্লাস বিসি, তাহলে এডি মানে 18 প্লাস বিসি অর্থাৎ 20। কেমন? তাহলে তোমরা কি পাচ্ছ এখান থেকে, মাইনাস অফ 9, তাই তো 15 9 24 হয়। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে 38 আই। এই হচ্ছে আমাদের বিষয়। তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটায়, একদম পারফেক্ট। তাহলে আমাদের এই জিনিসটা হলো। এবার দেখো খুব ইন্টারেস্টিংলি এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। ওকে, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। যদি তুমি এটাকে যদি ভেঙে নাও, এই যে 25 প্লাস 36, এটা মানে আর কিছুই নয়, দেখো তো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কিনা, তাই না? এটা মানে তো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো দেখো সেটাই ডিনোমিনেটারে আছে। আর এসি প্লাস বিডি মানে কি, এসি প্লাস বিডি মানে কি, দেখো এসি প্লাস বিডি, তাই তো? তাহলে এসি অর্থাৎ এই জিনিসটা 5 3 15 এসি মানে 5 3 15। তাহলে এবার দেখো প্লাস বিডি মানে কি, 4 6 24, দ্যাট ইজ মাইনাস। আচ্ছা আমি এটা কি ভুল করেছি, আমার মনে হয় ভুল করেছি, দেখো তো। না না না, ভুল করিনি। দেখো বিডি এসি মাইনাস বিডি, তাই তো? তাহলে 4 6 24, 4 6 24, এটা হচ্ছে আমাদের 24টা কি আমাদের বিডি। ভালো করে শোনো, 24টা আমাদের বিডি। আচ্ছা বেশ, তাহলে আলটিমেটলি দেখো তো 15 আর মাইনাস 24 এলো না, এটাই তো এলো 15 প্লাস -24। তাহলে দেখো আমাদের যেটা ছিল এই অনুবন্ধী দিয়ে গুণ করার ফলে এই অ্যালগরিদমটাই চলে এলো, এসি প্লাস বিডি এলো। ঠিক আছে, এই যে 15 -24 মানে কি, 15 প্লাস অফ -24, আর -24টা কি, বি আর ডি, তাই না? যেহেতু আমরা এখানে অনুবন্ধী দিয়ে উপরে গুণ করে ফেলেছি, তাই জন্য আমাদের এসি মাইনাস বিডি হলো না, এসি প্লাস বিডি চলে এলো। ঠিক আছে, অনুবন্ধীর ক্ষেত্রে এটা এসি মাইনাস বিডি দিয়ে করেছিলাম, বাট এমনি আমাদের যেটা ছিল সেটা কিন্তু এসি প্লাস বিডি আকারে এসেছে। কেমন? তো এটা তোমরা একটুখানি কি বলে এটাকে মেলাও, তোমরা দেখবে বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে। এটা আমাদের মনে রাখবে যে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, এটা আমাদের ডি, ডি মানে -6। কেমন? আচ্ছা, তো সেই হিসাবে যদি তোমরা এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করো, দেখো সেটাই এসছে। আবার এখানে দেখো বিসি মাইনাস এডি, তাহলে দেখো বিসি মানে কোনটা, 4 5 20 বিসি। আচ্ছা, মাইনাস এডি মানে কোনটা, এ আর ডি, তাহলে 6 3 18 মানে -18, তাহলে মাইনাস এডি মানে কত, মাইনাস এডি মানে মাইনাস অফ -18, তার মানে +18। দেখো তো +18 +20। কেমন? বেসিক্যালি এই অ্যালগরিদমটাই এসছে। তুমি যেভাবেই যাও না কেন তোমাকে যেতে হবে সেই এক জায়গায়। আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে। কেমন? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং এইটা তোমরা, আচ্ছা এবারে তোমরা এটাকে আরো সিম্পলিফাই করতে পারো। নিচে কত আসছে দেখো, তোমাদের 50 আর 6 5 11, দ্যাট ইজ 61। আর এটা কত আসছে, -9 প্লাস 38i। আচ্ছা, এবার এটাকে তুমি যদি স্ট্যান্ডার্ড ফর্মেও তুমি লিখতে চাও, স্ট্যান্ডার্ড ফর্ম মানে কি আমি শিখিয়েছিলাম যে এই যে -9 প্লাস 38i ডিভাইডেড বাই 61, এটা তো স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এ প্লাস আইবি আকারে নেই। সেটাকে যদি তুমি লিখতে চাও, তুমি লিখতে পারবে -9/61 প্লাস i ইন্টু 38/61। মানে এটা এখান থেকে কত এলো, আমাদের নতুন যে Z1 আর Z2 যে ডিভাইড করার পরে আমরা যেটা নতুন পেলাম, নতুন যেটা এ ড্যাশ পেলাম, রিয়েল পার্ট পেলাম, তার রিয়েল পার্ট হচ্ছে -9/61, তার ইমাজিনারি পার্ট হচ্ছে 38/61। তোমরা স্ট্যান্ডার্ড ফর্মের রিভিশনও করে নিলাম। তো এই হচ্ছে আমাদের গোটা অ্যালজেব্রা।
মানে অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার। আর কিছু কি বাকি আছে? আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা আমি একটুখানি তোমাদেরকে বলতে চাই। দেখো, ডিস্ট্রিবিউটিভ ল বলে একটা জিনিস, সেটা আমাদের বাকি থেকে গেছে, এবং সেটা যে কোনো মানে অ্যালজেব্রিক স্ট্রাকচারের একদম লাস্ট স্টেপ আর কি, চরম পর্যায়ে। আর একটা জিনিস আমাদের একটু বলতে বাকি থেকে গেছে। তুমি তো বললে দাদা যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু এক্সিস্ট করে, কিন্তু দাদা আমি যদি কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে তুলি, জেড ইজ ইকুয়াল টু 0 প্লাস আই জিরো, 0 প্লাস আই জিরো, তাহলে কি এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে? এই প্রশ্নটা কিন্তু থাকতেই পারে তোমাদের মনে। তোমাদের করার আগে আমি করে দিলাম, কেমন? তো এটার মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আমাদের যে হিসাব মতো কি হওয়া উচিত বলো তো, এ, তার মানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি না, সরি ইনভার্সের কথা বলছি। তাহলে এ মানে কি 0, তাহলে দেখো তো এটার চেহারা দেখো, 0/0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাই না? প্লাস আই ইন্টু -0/0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে আলটিমেটলি 0/0 প্লাস আই ইন্টু 0/0, তাই না? -0/0, কেমন? এই যে বিষয়টা যদি আমরা মনে করতাম যে হ্যাঁ এরা এই ফর্মুলা মেনে এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এটা করে দিতাম, তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড, তাই না? সুতরাং একমাত্র জিরোর কিন্তু কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, ঠিক আছে? জিরোর কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। তাই তোমাদেরকে একটা জিনিস বলতে হবে যে এভরি নন জিরো কমপ্লেক্স নাম্বার হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কি লিখবে? এভরি, এটা ডিস্ট্রিবিউটিভ ল এর আন্ডারে পড়ছে না কিন্তু, হ্যাঁ, এভরি, এটা আলাদা করে লিখবে, এভরি নন জিরো কমপ্লেক্স নাম্বার হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কেমন? এভরি নন জিরো কমপ্লেক্স নাম্বার হ্যাজ ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কেমন? বেশ, শুধুমাত্র জিরোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু না। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ লতে চলে আসি। ডিস্ট্রিবিউটিভ ল আমাদের কি বলে? ডিস্ট্রিবিউটিভ ল, দেখো ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে বেসিক্যালি তুমি যদি Z1, আচ্ছা আগে আমরা রিয়েল নাম্বারের ডিস্ট্রিবিউটিভ লটা দেখি, তারপরে আমরা এই নাম্বারে আসতে পারি। এনিওয়েজ, 20 ইন্টু 3 প্লাস 9, এই যে জিনিসটা, এটাকে তোমরা কিভাবে করতে পারো? আচ্ছা 3 প্লাস 10 যদি আমি বলি, কেমন? 3 প্লাস 10 খুব ভালো হবে। এটাকে তোমরা কিভাবে করতে পারো? তোমরা তো বড মাস অ্যাপ্লাই করে বলবে যে দাদা তাহলে এটা 13 করে দাও। 13, আচ্ছা 20 না, এখানে আমি 25 করে দিই, আরও বেশি জটিল করে দিই জিনিসটাকে, কেমন? একদম পুরো একদম সহজ থেকে জটিল। 25 মানে কি? তুমি 13, তাহলে এটা মানে কি লিখবে? তুমি 25 ইন্টু 10 আর 3 13, তাই না? তো এটাকে গুণ করবে। বাট হোয়াট ইফ আমি যদি তোমাকে বলি যে তুমি আমাদের রিয়েল নাম্বারের একটা স্পেশাল প্রপার্টি ইউজ করে তুমি এটাকে করতে পারো 25 ইন্টু 3, সরি আই এম সো সরি, 25 ইন্টু 3 প্লাস 25 ইন্টু 10, এবং এটাকে তারপরে তুমি ফার্দার সিম্পলিফাই করতে পারো 75 প্লাস 250 হিসাবে, অর্থাৎ 325 হিসাবে, তাই না? হ্যাঁ, এটা যদি তোমাকে, এবার এটা কিসের কাজে লাগে? এই লটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল, এবং এটা তোমরা দেখেছো ছোটবেলা থেকে তোমার বাবা মায়েরা প্রচুর ইউজ করে আসছে। কিভাবে? যে হয় না অনেক সময় যে বাড়ির বয়স্ক লোকেরা যারা হিসাব বিসাব করে, আমাদের বাড়িতে ছোটবেলা কি হতো, আমার ঠাকুমা মুরগি পুষতেন, এবং সেই মুরগি যখন বিক্রি হতো তখন আমার দাদু সেই হিসাবটা খুব ঝটপট করে দিতেন। ধরো বললো যে 180 টাকা করে কিলো হলে 13 কিলোর দাম কত হবে, ঝটপট করে দিতেন। কিভাবে করতেন? আমি এটা অনেক ভেবেছিলাম, আমি এটা বুঝতে পারিনি, আমার নিজেরই গুণ করতে সমস্যা হয়ে যাচ্ছে, আর দাদু কি করে করতেন। আমি অনেকদিন পরে এটা জেনেছিলাম যে যদি তোমার একটা নাম্বার দেওয়া থাকে, মনে করো তুমি সামথিং অত বড় না হিসেবে গিয়ে তুমি 25 টাকা, মনে করো 25 টাকা করে কিলো 13 কিলো চালের দাম হিসাব করছো, ঠিক আছে? কিভাবে তুমি করবে? আমি যদি একটা কাজ করি, আমি প্রথমে কি করবো, আমি 10 কিলো চালের দাম আলাদা করে হিসাব করে নেবো, তারপর 3 কিলো চালের দাম আলাদা করে হিসাব করে নেবো, নিয়ে দুটোকে অ্যাড করে দেবো, হয়ে গেল। তাহলে 25 টাকা করে যদি কিলো হয়, 10 কিলো চালের দাম কত হবে? 250 টাকা। 25 টাকা করে যদি কিলো হয়, 3 কিলো চালের দাম কত হবে? 25 3 75 টাকা। কেমন? তাহলে 250 টাকা বা 75 টাকা, 75 টাকার মধ্যে থেকে আবার 50 যোগ করে দেবো, তাহলে 300 পূর্ণ হয়ে যাবে, আর এখানে 25 পড়ে থাকবে, 325 টাকা। কেমন? এইভাবে আমাদের বাড়ির বয়স্করা হিসাবগুলো করেন, আর এটাকে নোয়িংলি অর আননোয়িংলি তারা ডিস্ট্রিবিউটিভ লটাকে অ্যাপ্লাই করেন খুব সুন্দর করে। এবং হয়তো তোমাদের মধ্যে 60 থেকে 70% স্টুডেন্ট এই ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্রের কথা প্রথম জানছো। ইটস ভেরি উইয়ার্ড যে বাড়ির লোকেরা ইউজ করছে, তোমরা ইউজ করছো না, কেমন? তো এবার এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ একটা নাম্বার এইভাবে একটা নাম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের লেফট সাইড থেকে ডিস্ট্রিবিউটিভ হয়ে গেল। আবার যদি হয় যে এরকমভাবে 25 টাকা তোমরা যদি করো, ভাঙো, 20 প্লাস 5,
আর ডান দিক থেকে যদি তোমার 13টাকে ঢোকাতে চাও সেটাও আমাদের রাইট সাইড থেকে ডিস্ট্রিবিউটিভ ল। কিন্তু যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশন বা গুণ বিনিময়যোগ্য বা কমিউটেটিভ, তাই জন্য আমরা ডান দিক থেকে গুণ করি আর বাঁ দিক থেকে গুণ করি, ব্যাপারটা একই দাঁড়াতে আমরা একটাই ডিস্ট্রিবিউটিভ ল আমরা শিখি, ঠিক আছে। সিমিলারলি কমপ্লেক্স নাম্বারও তো বললাম কমিউটেটিভ, তো রাইট সাইড থেকে আমরা ডিস্ট্রিবিউট করি আর বাঁ সাইড থেকে ডিস্ট্রিবিউট করি, একই দাঁড়ায়। তেমনই তোমরা জানো, মানে তোমরা এটা দেখবে, অবজার্ভ করবে, বাড়িতে চেষ্টা করবে যে প্রমাণ করার বা ভেরিফাই করার ডিস্ট্রিবিউটিভ লটাকে। মনে করো তুমি Z1 Z2 কে যা খুশি নিচ্ছ, কমপ্লেক্স নাম্বারই নাও, a প্লাস IB C2 প্লাস 3i যা খুশি নাও, Z1 ডট Z2 প্লাস Z3 এই জিনিসটাও ডিস্ট্রিবিউটিভ হয়ে যাবে Z1 ডট Z2 প্লাস Z1 ডট Z3। এটা কিন্তু হয় এবং এটা তোমরা ভেরিফাই করবে। কিভাবে ভেরিফাই করবে, এটা HW লিখে নাও। ভেরিফাই ডিস্ট্রিবিউটিভ ল, ভেরিফাই ডিস্ট্রিবিউটিভিটি by taking Z1 equals to 2 plus 3i, Z2 equals to 1 plus 4i, Z3 equals to 7 plus i। কেমন? এই তিনটাকে তুমি নাও, Z1 Z2 Z3, এবং সেটাকে নিয়ে তুমি ভেরিফাই করো যে হ্যাঁ এটাকে ঠিকঠাক হচ্ছে কিনা। কেমন? আচ্ছা, এইটাই আমাদের ডিস্ট্রিবিউটিভ, এটাকে তোমাদের ভেরিফাই করতে হবে। কেমন? কীভাবে ভেরিফাই করবে একটু বলে দিই। তুমি কি করবে, তুমি LHSটাকে তুলে নেবে, LHSটাকে এগুলোর সাহায্যে ক্যালকুলেট করবে। কেমন? তুমি যোগ পারো, গুণ পারো, তারপরে RHSটাকে তোমরা তুলবে, RHSটাকেও তোমরা ক্যালকুলেট করবে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে, এবং অ্যাট দ্য এন্ড তোমরা দেখবে যে সমান আসছে কিনা। যদি সমান আসে তোমরা লিখে দেবে যে ভেরিফাইড, এবং কমেন্টে লিখে দেবে যদি পারো ভেরিফাইড বলে একটা সবুজ কালারের টিক মেরে দেবে। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের এটা HW, তোমরা করবে। আশা করি HWগুলো আর পরের ভিডিওতে করে দিতে লাগবে না। কেমন? পরের ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং অঙ্ক করব, আয়োটা সম্পর্কে জানবো, এবং মডিউলাস, তারপরে আমাদের কনজুগেট, এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে জানবো। অ্যালজেব্রিক আইডেন্টিটি অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী, সেগুলো কমপ্লেক্স নাম্বারে কীভাবে অ্যাপ্লাই হয় সেগুলোও জানবো। যেহেতু আমাদের সিরিজটা আগে বাড়তে থাকবে, আগে যেতে থাকবে, তত আমরা নতুন নতুন জিনিসপত্র শিখতে থাকবো। এই ভিডিওটা হতে পারে তোমাদের কাছে বোরিং, বা যাই হোক, যদি এটা ভালো করে এত অবধি দেখে থাকো, তোমার ফাউন্ডেশন বিরাট বিরাট স্ট্রং হয়েছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। লিখে নেবে, কঠিন অঙ্ক করাবো, WBJEE, JEE মেন্স, তারপর আমাদের বোর্ডসে PYQ করাবো লাস্টের দিকে, তখন তোমরা দেখবে কিভাবে তোমরা নিজেরা পেরে যাচ্ছ। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, কিপ শাইনিং উইথ দ্য হেল্প অফ সানশাইন সাগর।